একজন এসে লাফাচ্ছে, ওই যে কুদ কুদকে বাতাও অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন কা সাধারণ সংকেত क्या है। ছেলেদের স্কুলের মধ্যে ঢুকবি, এই সেকশন ওই সেকশন লড়াই, দেখবি 50 জন দাঁড়িয়ে আছে ভাই। তুই মেয়েদের স্কুলে 50 জন জোগাড় করে দেখা পারবি না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আজকের এই যে ক্লাসটার মধ্যে তোরা এসেছি সেটা হচ্ছে আমাদের ক্লাস 10 এর পেড ব্যাচ অর্থাৎ ধামাকা ব্যাচের সেকেন্ড লাইভ ক্লাস। তোরা প্রত্যেকে জানিস যে ধামাকা ব্যাচের প্রথম লাইভ ক্লাসটাও আমি ইউটিউবের মধ্যে ফ্রিতে দিয়েছি, ধামাকা ব্যাচের সেকেন্ড লাইভ ক্লাসটাও আমি ইউটিউবের মধ্যে ফ্রিতে দিচ্ছি। এর কারণটা হচ্ছে আমি তোকে দেখাতে চাইছি যে আমরা ধামাকা ব্যাচটা যেটার প্রাইস 6 মাসের জন্য বা 5 মাসের জন্য যতটাই সময় বাকি আছে মাত্র 1000 টাকা, তোকে অন্য কোনো টাকা দিতে হবে না। তুই ওয়ান টাইম 1000 টাকা পে করলে পুরো ব্যাচটার অ্যাক্সেস তোর কাছে থাকবে। ব্যাচটার মধ্যে কি করানো হবে সেগুলো তো তোরা অলরেডি জানিস, বাট এর মেকানিজমটা তোকে একটুখানি শিখিয়ে দিই। দেখ, তোরা যে প্রথম ক্লাসটা দেখেছিস সেটার মধ্যে আমি পর্যায় সারণীর ফুল ডিসকাশন করেছি, আর তোরা যে সেকেন্ড ক্লাসটা দেখছিস সেটার মধ্যে আমি অর্গানিক কেমিস্ট্রিটাকে লেকচার ওয়াইজ ভাগ করে করে স্টার্ট করছি। মানে তোর অ্যাপ্রোচটা আশা করছি ক্লিয়ার আছে যে একটা দিনে আমরা প্রিভিয়াস চ্যাপ্টার্স গুলোকে পুরো করিয়ে তার কোয়েশ্চেন অ্যান্সার্স গুলোকে ডিসকাস করব, আর আরেকটা দিনে আমরা যে চ্যাপ্টার গুলো নতুন, যেগুলো থার্ড সামেটিভের জন্য ছেলেমেয়েদেরকে পড়তে হবে, সেই চ্যাপ্টার গুলোকে একদম ধরে ধরে ডিসকাস করব। এইটা যখনই শেষ হয়ে যাবে তারপরেই আমরা চলে আসবো হচ্ছে পুরো ফুল দমে 3 নম্বরের কোয়েশ্চেন প্র্যাকটিসে, আর ইউটিউবের মধ্যে যাবে 1 আর 2 মার্কসের কোয়েশ্চেন প্র্যাকটিস। তার ফলে যারা ধামাকা ব্যাচের মধ্যে আছে একদম ফুল অন প্রিপারেশন করে তারা টেস্ট পরীক্ষা দিতে যাবে, আর মাধ্যমিক পরীক্ষা তো আর বললামই না, ভূমিকম্প হবে ভাই। এমনি এমনি ব্যাচটার নাম ধামাকা ব্যাচ রাখা হয়নি, এর কন্টেন্ট ধামাকা লেভেলের আছে। সেই কারণে যারা যারা প্রত্যেকটা ইউটিউব ভিডিওকে ভালো করে দেখছিস, যারা ধামাকা ব্যাচের মধ্যেও আছিস, তাদের সবাইকে বলছি খুব ভালো করে পড়তে থাক, আমি আছি ভাই। তুই ধামাকা ব্যাচটা নিতে পারিস না বলে এমনি নয় যে তোর প্রিপারেশন আমি করাবো না, তোর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট দেওয়া আছে। খেয়াল করে দেখ, ইউটিউবের মধ্যে আমিও দিচ্ছি। কিছুদিন পরে আলোর পার্ট 2 আসবে, পরমাণু নিউক্লিয়াসের একটা কুইক রিক্যাপ আসবে, আয়নীয় সমযোজী বন্ধনের কুইক রিক্যাপ আসবে, মানে ইউটিউবের মধ্যেও কন্টেন্ট আসবে। কিন্তু ধামাকা ব্যাচের এই স্পেশালিটিটা তোকে আমি বোঝালাম যে ওখানে অ্যাকচুয়ালি কিরকম ভাবে পুরো মেকানিজমটাকে প্ল্যান করা হয়েছে, পারফেক্ট রেজাল্টের জন্য একটা অ্যাপ্রোচ করা হয়েছে। এবং আমি তোকে একটা কথা বলছি, এই 6 মাসের জন্য 1000 টাকা যে নেওয়াটা, এটা কিন্তু আমি আমার প্রফিটের জন্য খুব একটা করিনি। আমি ক্লাস 11-এ যাতে স্টুডেন্টদের বেস এই ফিজিক্যাল সায়েন্স লেভেলটাতে অত্যন্ত ভালো হয়, তারা যাতে কেমিস্ট্রি ফিজিক্সকে খুব ভালো করে পড়তে পারে, সেইটার জন্যই করেছি। না হলে ভাই এটা আমার প্রাইমারি প্রফেশন না যে আমি তোদের থেকে বসে বসে টাকা তুলবো, তাহলে অনেক টাকা ফিস নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না। আমি আশা করবো তোরা এর ইম্পর্টেন্সটা বুঝবি, তোরা এই ক্লাসগুলোকে খুব মনোযোগ সহকারে করবি, এবং প্রত্যেকটা ক্লাসের পরে আমাকে ভালো একটা রেসপন্সও দিয়ে যাবি যে দাদা এই ক্লাসটা করে আমার ভালো লাগছে। যারা আমার ইউটিউবের ছেলে মেয়ে আছিস, নিশ্চিন্তে থাক, যদি তুই ধামাকা ব্যাচ অ্যাফোর্ড নাও করতে পারিস, আমি আছি ভাই তোদের জন্য, কোনো চিন্তা নেই। 1-2 মার্কসের প্রিপারেশন আমি ইউটিউবের মধ্যে ফ্রিতেই করাবো। যাই হোক, আর কথা বলছি না, তোরা এই ক্লাসটাকে পুরো দেখ, ভালো করে দেখ। একটুখানি জাস্ট বলে দিই যে আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে জৈব রসায়ন। একটা সময় জানিস তো ছিল যখন সবকিছুই অজৈব ছিল, সবকিছুই ইনঅর্গানিক ছিল, মানে সবকিছুই রসায়নগারে কৃত্রিম ভাবে তৈরি হতো। তখন সবাই মনে করতেন যে জৈব যৌগ মানে কি, যে সমস্ত যৌগগুলো উদ্ভিজ্জ এবং প্রাণীজ উপাদান থেকে আসে, মানে জীবদেহ থেকে আসে। তখনকার দিনে মনে করা হতো যে এই সমস্ত জৈব যৌগ বলে আদৌ কিছু হয় না, জীবদেহ থেকে আবার কি যৌগ পাওয়া যাবে, সেগুলোর আবার কেমিক্যাল ইম্পর্টেন্স থাকবে, সেগুলো আবার কেমিস্ট্রিতে ইউজ হবে, এটা আবার হতে পারে নাকি। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম সেই ধারণাটাকে চেঞ্জ করে দিলেন। তিনি পরীক্ষাগারে অ্যামোনিয়াম সায়ানেট থেকে হঠাৎ করে একবার ইউরিয়া প্রস্তুত করে ফেললেন, যেটা ছিল প্রথম জৈব যৌগ। এবং তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন জৈব যৌগ প্রাকৃতিক এবং কৃত্রিম ভাবে প্রস্তুত হয়েছে। মাথায় রাখ, এই যে জৈব যৌগগুলো আছে, মানে যেগুলো জীবদেহ থেকে পাওয়া যাচ্ছে, জীবদেহজাত পদার্থ থেকে পাওয়া যাচ্ছে, সেই জৈব যৌগ অনেক রকম উপাদান দিয়ে তৈরি হলেও এদের যে মূল উপাদান থাকে সেটা হচ্ছে কার্বন। তুই খেয়াল করবি, আজকে মানুষকে বা যে কোনো উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থগুলোকে যদি তুই পুড়িয়ে দিস, তুই দেখবি ওটা কালো হয়ে যাচ্ছে। কালো কেন হচ্ছে? কারণ আমরা প্রত্যেকে, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী, সবাই কার্বন দ্বারা প্রস্তুত। আমাদের এই শরীর কার্বন দ্বারা প্রস্তুত, আমাদেরকে পোড়ালে কালো হয়ে যায় ভাই। এবং এই কার্বন ছাড়াও জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কখনো কখনো সালফার, ফসফরাসের মতো পদার্থগুলো দেখতে পাওয়া যায়।
তোরা এই যে থ্রু আউট ক্লাসগুলোর মধ্যে জৈব রসায়নের একটা কম্প্যাক্ট ডিসকাশন দেখতে পাবি। আমি তোকে এইটুকু বলতে পারি, জৈব রসায়ন তোর কাছে অন্যভাবে প্রেজেন্ট করে দেবো। আমি তোকে এইটুকু প্রমিস করতে পারি ভাই, যে এতদিন তুই অন্য কোথাও জৈব রসায়ন পড়ে থাকতে পারিস, বাট তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে তোকে আমি জৈব রসায়ন শেখানোর চেষ্টা করব। তোরা এই ক্লাসটাকে পুরোটা দেখলেই বুঝতে পারবি। তবে হ্যাঁ, ক্লাস পুরো দেখতে হবে, মাঝ রাস্তায় ছাড়লে হবে না, তবেই তুমি কম্প্যাক্ট নলেজ, এক্সাক্ট নলেজটাকে পেতে পারবে। এবং তুমি খেয়াল করে দেখো, কেমিস্ট্রি এবং ফিজিক্স, এই পুরো ফিজিক্যাল সায়েন্স পার্টটাকে কতটা সোজা করে আমি তোর সামনে উপস্থাপন করি। তোরা যে চ্যানেলটাকে বিশ্বাস করেছিস, এটা আমার কাছে অনেক বড় কথা, তার দাম আমি রাখবো। ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিয়ে যখন মাধ্যমিকের পরে বেরোবি, তখন সবার প্রথম মেসেজটা আমাকেই করিস। চল পুরো ক্লাসটাকে দেখিস, অবশ্যই কমেন্ট করে জানাস কেমন লাগলো, ভিডিওটাকে লাইক করিস। আর যদি ধামাকা ব্যাচে অ্যাডমিশন নিতে চাস, তাহলে এই নাম্বারটাতে অবশ্যই কল করিস, 6289360364। সবসময় কল করিস না, মেসেজ করে দিস, আমি রেখে নেবো, ঠিক আছে? চল, এখন বিষয় হচ্ছে, আমরা তার মানে দাদা অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বো, আমরা অ্যাকচুয়ালি কার্বনকে নিয়ে পড়বো। আমি বললাম একদম। তুই আমাকে একটা কথা বলতো, কার্বনের যোজ্যতা কত? তুই বলবি দাদা কার্বনের যোজ্যতা হচ্ছে 4। মানে কার্বন 4 জনের সঙ্গে বন্ড করতে পারে। কার্বনের 4টে হাত থাকে, মনে রাখবি সব সময়। কার্বনকে সবাই ছেড়ে চলে যেতে পারে, কার্বনের সাথে কেউ না থাকতে পারে, একজন কিন্তু কার্বনকে কোনোদিন ছেড়ে যাবে না, তার নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কার্বনের সঙ্গ জীবনে ছাড়বে না। কেউ না থাকুক, ঝড় জল বর্ষার দিন কেউ আসেনি, কার্বনের সাথে ঠিক হাইড্রোজেন বসে আছে। এইবার একটা ভালো করে বিষয়টা শোন। এই যে কম্পাউন্ডটা তোকে আমি লিখে দিয়েছি, এই কম্পাউন্ডটাকে যদি আমি ভুল না করি, যদি তোরা ভুল না করিস, তাহলে তুই খেয়াল করে দেখ, এটা CH4 লেখা আছে। আর এই CH4 কম্পাউন্ডটার নাম তুই আগেও শুনেছিস, এই কম্পাউন্ডটাকে বলা হয় মিথেন। এই যে মিথেনটা আছে, এই মিথেন, তুই বলবি দাদা মিথেন কি সত্যি মানে জৈব পদার্থ? আমি বলছি কেন ভাই জৈব পদার্থ হবে না? আজকে তুই চিন্তা কর, যারা যারা গ্রামের দিকে থাকিস, ওই পানা পুকুরের পাশের যে জায়গাগুলোতে যে গ্যাসটা উৎপন্ন হয়, যে পচা গন্ধটা পাওয়া যায়, আজকে যেখানে ধর গোবর স্টোর করা হয়, সেই গোবর গ্যাস থেকে যে মানে গোবরের জায়গাগুলো থেকে যে গ্যাসটা তৈরি হয়, সেই গ্যাসটারই তো নাম মিথেন। ওই পানা পুকুরের পানাগুলো তো জৈব পদার্থ, ওই গোবরটাও তো জৈব পদার্থ। জৈব পদার্থ থেকেই তো মিথেন উৎপন্ন হলো। এই জন্যই মিথেনটা তো ইজ আ পার্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। তুই মিথেনকে তো এই জন্য ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়িসনি ভাই। হিয়ার ইজ দ্য লজিক। এবার একটুখানি মন দিয়ে শোন, যে দাদা এই যে আমরা মিথেনটাকে পড়লাম, এই যে আমরা অর্গানিক কেমিস্ট্রিটাকে শুরু করলাম, আমাকে একটুখানি বলো এখান থেকে কি কি ধারাবাহিকভাবে পড়ে যেতে হয়। আমি বলছি প্রথমেই তোকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মিথেনের গঠন। এই মিথেনটার যে গঠন আছে সেটা তোকে ক্লাস 10 লেভেলে হালকা করে জানতে হবে। মিথেনের যে মেন গঠনটা, সেটাকে কিন্তু আমরা 11-এ উঠে একটু বড় করে শিখবো, যে মিথেনের গঠনটা এরকম হয় কেন। মিথেনের হাইব্রিডাইজেশন বলে একটা কনসেপ্ট শিখবো, সব শিখবো তখন। আপাতত 10-এ কি আছে মন দিয়ে শোন। বিজ্ঞানী ভ্যান টপ এবং বিজ্ঞানী লা বেল, কি কি নাম বললাম? বিজ্ঞানী ভ্যান টপ ও লা বেল, এই যে দুজন বিজ্ঞানী আছেন, এনারা দুজনে মিথেনের গঠন সম্পর্কে কিছু ধারণা আমাদেরকে দিয়েছিলেন। ওনারা বলেছিলেন মিথেনের মধ্যে কার্বন পরমাণুটাকে সেন্ট্রালে রেখে 4খানা হাইড্রোজেন পরমাণু এমন ভাবে অবস্থান করে যেন এদেরকে দেখে মনে হয় এরা একটা চতুস্তলক ভাবে অবস্থান করছে, মানে এই গঠনটা একটা চতুস্তলকীয় গঠন হয়ে যায়। এখন তুই বলবি দাদা চতুস্তলকীয় গঠন মানে কি? মানে ধর এই যদি একটা চতুস্তলক হয়, তার মানে এই যে সেন্ট্রালে এই জায়গাটার মধ্যে একটা কার্বন থাকে, আর তার চতুস্তলকের যে 4খানা শীর্ষবিন্দু আছে, সেই 4টে শীর্ষবিন্দুর মধ্যে 4খানা হাইড্রোজেন থাকে। জানিস তো, তোকে একটা ইনফরমেশন এখান থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করে, কি ইনফরমেশন বলতো? এই যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন আছে, এই বন্ড অ্যাঙ্গেলস গুলোকে তোকে জিজ্ঞাসা করে। এই প্রত্যেকটা অ্যাঙ্গেল তোকে জানতে হবে। হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালু হয় 109 ডিগ্রি 28 মিনিট। এই জন্য এরকম চতুস্তলক রূপে অবস্থান করে বলে মিথেনের গঠনটাকে বলা হয় চতুস্তলকীয় গঠন, বা এটাকে ইংরেজিতে বলা হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এই যে টেট্রাহেড্রাল স্ট্রাকচার বা চতুস্তলকীয় গঠন অনেক সময় প্রশ্ন দেয়, যে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ভ্যান টপ এবং লা বেল। ঠিক আছে, তাহলে মিথেনের এই যে চতুস্তলকীয় গঠন, এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে, যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের মাঝখানের অ্যাঙ্গেলটা কত হয়? না, সেটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। আমি আশা করতে পারি চতুস্তলকীয় গঠনটা প্রত্যেকে বুঝতে পেরেছে। চতুস্তলকের ভেতরে একদম সেন্টারে রয়েছে কার্বন, 4টে শীর্ষবিন্দুর মধ্যে রয়েছে 4খানা হাইড্রোজেন। গল্প শেষ। অনেক সময় জানিস তো, একটা কথা বলছি, অনেক সময়
এই যে কার্বন হাইড্রোজেন কার্বন যে অ্যাঙ্গেলস গুলোকে তোকে আমি শেখালাম, আজকে ধর আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল একটুখানি তোকে দেখিয়ে দিই। এই যে ধর তোকে আমি এক্ষুনি শেখালাম, এই অ্যাঙ্গেলটার ভ্যালু 109 ডিগ্রি 28 মিনিট। এক বছর মাধ্যমিক পরীক্ষার টেস্ট পেপারের মধ্যে এই 109 ডিগ্রি 28 মিনিট ভ্যালুটা দেয়নি, তার পরিবর্তে কি দিয়েছিল জানিস? দিয়েছিল হচ্ছে 109.5 ডিগ্রি। এখন তুই বলবি দাদা এটাও কি চলবে? একদম চলবে। তোমাকে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট জেনে রাখতে হবে যাতে তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য রেডি থাকো। আমি তোকে এমনি এমনি বলিনি, তোকে যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। তার কারণ হচ্ছে এভরি অ্যাসপেক্ট আমি তোকে জেনেই বলছি কথাটা। তোকে হয় এই ভ্যালুটা দেবে, না হয় এই ভ্যালুটা দেবে, যেটাই দিক তুই কিন্তু মিস করতে পারবি না। তোরা কিন্তু অঙ্কের ত্রিকোণমিতির 20 নম্বর চ্যাপ্টারের মধ্যে মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার প্রসেস শিখেছিস। ওইভাবে নিয়ে গিয়েই 0.28 ডিগ্রিটা 0.28 মিনিটটা 0.5 ডিগ্রিতে কনভার্ট করে 109.5 ডিগ্রি লেখা হয়। এই হচ্ছে পুরো মেকানিজম, আর কিচ্ছু না। গেল। আচ্ছা, এইবার যেটা আছে সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। আমি এটা জানার পর প্রত্যেকের থেকে একটুখানি জিজ্ঞাসা করব যে সে এই ব্যাপারগুলো সম্পর্কে কি কি বুঝলো। খেয়াল করবে প্রত্যেকে, এই যে ক্যাটিনেশন জিনিসটা তুই দেখতে পাচ্ছিস তো, ক্যাটিনেশন মানেটা কি প্রথমে আগে তুই বুঝে নে। দেখ, সচরাচর তুই দেখবি না যে সবার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হচ্ছে। তুই দেখবি মেয়েদের মধ্যে, দেখবি একদম স্কুলের মধ্যে ঢুকবি, মেয়েদের স্কুলের মধ্যে দেখবি ওখানে একটুখানি গ্রুপ বসে, ওখানে একটুখানি গ্রুপ বসে, ওখানে একটুখানি গ্রুপ বসে, ওখানে একটুখানি গ্রুপ বসে, এই গ্রুপ ওই গ্রুপের নামে বলছে, এই গ্রুপ ওই গ্রুপের নামে বলছে, এ ওর সাথে কথা বন্ধ, এর ওর সাথে কথা বন্ধ। তুই ওকে গিয়ে জিজ্ঞাসা করবি, বলে হে ছাত্র স্যার নেকি মেয়েগুলো বসে আছে। আবার ওকে গিয়ে জিজ্ঞাসা করবি, এই ওদের সাথে মিশবি না, ওরা খুব বাজে। আবার ওখানে গিয়ে বলবি ওদের নামে বলবে। এইটা হচ্ছে মেয়েদের অবস্থা। আর আমাদের ছেলেদের অবস্থা কি? আমাদের ছেলেদের স্কুলের মধ্যে ঢুকবি, দেখবি সবাই একসাথে ঝুন বেঁধে টয়লেট যাচ্ছে। ছেলেদের স্কুলের মধ্যে ঢুকবি, দেখবি সবাই একসাথে ঝুন বেঁধে মারামারি করছে। ছেলেদের স্কুলের মধ্যে ঢুকবি, এই সেকশন ওই সেকশন লড়াই, দেখবি 50-50 জন দাঁড়িয়ে আছে। ভাই, তুই মেয়েদের স্কুলে 50 জন জোগাড় করে দেখা পারবি না। ছেলেদের স্কুলে একটা চুটকি মারলে 50 জন চলে আসে। এই হচ্ছে পুরো ব্যাপার। তার মানে ছেলেদের মধ্যে একটা কি রয়েছে? একটা বন্ডিং রয়েছে। কার্বনও একটা ছেলে ভাই, কার্বনের সাথে অন্যান্য কার্বনদের খুব সুন্দর বন্ডিং আছে। মনে রাখবি, কার্বন গুলো পরস্পরের সঙ্গে এক বন্ধন, পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন, পরস্পরের সঙ্গে ত্রিবন্ধনের মাধ্যমে একটা বড় কার্বন শৃঙ্খল রূপে অবস্থান করতে পারে। কারণটা কি? কারণ কার্বনের মধ্যে যে বন্ডিংটা হয়, এই বন্ডিংটা, এই বন্ধনটা অত্যন্ত স্ট্রং প্রকৃতির হয়। কারণ কার্বন একটা ছেলে, ছেলেদের সাথে ছেলেদের বন্ডিংটা হেভি হয় ভাই। সেই কারণে কার্বনকে মেয়ে রূপে কল্পনা করতে তুমি পারবে না। এখন বিষয়টা হচ্ছে এই যে কার্বন গুলো পরস্পরের সঙ্গে এক বন্ধনের মাধ্যমে বা দ্বিবন্ধনের মাধ্যমে বা ত্রিবন্ধনের মাধ্যমে যে যুক্ত হয়ে একটা লম্বা কার্বন শৃঙ্খল গঠন করছে, এই ধর্মটাকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে কিরকম ভাবে জয়েন হচ্ছে আমি বলছি, দেখ এদিকে মন দিয়ে শুনবি। কার্বন 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 জয়েন করাই। এবার তুই আমাকে একটা কথা বল ভাই, প্রত্যেকটা কার্বনের কটা যোজ্যতা? তুই বলবি দাদা প্রত্যেকটা কার্বনের 4টে যোজ্যতা। তাহলে এই যে কার্বনটা রয়েছে তার তো একটা যোজ্যতা তুই দেখিয়েছিস, একটা হাত তুই দেখিয়েছিস, তাহলে বাকি 3টে হাত ফাঁকা। দাদা এই যে মিডিলের কার্বনটা আছে, মিডিলের যে কটা কার্বন আছে তাদের আমরা 2টো করে হাত দেখিয়েছি, মানে বাকি 2টো করে হাত ফাঁকা। আমি বললাম একদম, তোকে এগুলো লেখা একটু শিখতে হবে, ভালো করে দেখো। আর দাদা এই লাস্টের কার্বনটার আবার তো 3টে হাত ফাঁকা। আমি বলছি এটাই তো তোকে শেখাতে চাইছি। সব সময় মনে রাখবি, কার্বন গুলো যখন এক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন প্রান্তীয় কার্বন গুলোর 3টে করে হাত ফাঁকা থাকে, আর মিডিলের কার্বন গুলোর 2টো করে হাত ফাঁকা থাকে। এটাই লজিক, এটাই সমস্ত কিছু। খেয়াল করে দেখ একটুখানি যেটা বলছি। তুই যদি এই স্ট্রাকচারটার মধ্যে হাইড্রোজেন জুড়তে চাস, তখন তুই দেখতে পাবি এই হাইড্রোজেন, 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 হাইড্রোজেন 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 হাইড্রোজেন। কি বুঝতে পারছিস? বুঝতে পারছি দাদা। এই যে কর্নারের কার্বন গুলোর মধ্যে 3টে করে হাইড্রোজেন জোড়ে, আর প্রত্যেকটা মিডিলের কার্বনের মধ্যে 2টো করে হাইড্রোজেন জোড়ে, তাহলে তোকে যদি আমি লিখতে বলি 5খানা কার্বন যুক্ত একটা স্ট্রাকচার লিখে দেখা, যেখানে কার্বনের সিঙ্গেল বন্ড থাকবে, তুই তো চোখ কান নাক বন্ধ করে লিখবি। দাদা কটা কার্বন বললে? 5টা। দেখো কিরকম করে লিখছি, CH3 CH2 CH2 CH2, কটা হয়ে গেল? 1টা 2টো 3টে 4টে, আর লাস্টের কার্বনটা আবার CH3। গল্প শেষ। Here is the logic.
এখানে প্রত্যেকটা কার্বন কার্বনের মধ্যে কি বন্ড আছে? এক বন্ড আছে। এই জন্যই সেন্ট্রালের যে কার্বনস গুলো যেগুলো মাঝখানে যেগুলো অবস্থান করছে, মিডিল কার্বন গুলো, সেগুলো সবকটার মধ্যে CH2 দিলাম বিকজ অফ দিস রিজন। আর যে কর্নার কার্বন গুলো আছে, যেগুলো প্রান্তীয় কার্বন আছে, সেই প্রান্তীয় কার্বনের মধ্যে CH3 দিলাম বিকজ অফ দিস রিজন। এইটা কনফার্ম, ক্লিয়ার, প্রত্যেকের কাছে ক্লিয়ার, প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। ঠিক আছে, একদম একদম ভেরি গুড ভাই, ভেরি গুড ভাই, একদম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইবার আমি শেখাবো তোমাদেরকে কি করে দ্বিবন্ধন বানাতে হয়। খুব ভালো করে শোনো, এক বন্ধন বানানো শিখিয়ে দিলাম, এবার দ্বিবন্ধন বানানো শেখাবো। এই ইউটিউবের চ্যাট সেকশনে কেউ গল্প করবে না ভাই, একদম মন দিয়ে ফোকাস করো, এইদিকে ভালো করে শোনো কি করে দ্বিবন্ধন বানাতে হয়, মন দিয়ে শোন। আজকে ধর কার্বন কার্বনের মধ্যে আমি যদি দ্বিবন্ধন দেখাই, তাহলে তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি যে বাকি কার্বন দুটোর কিন্তু দুটো করে বন্ধন ফাঁকা। কারণ এক একটা কার্বনের যোজ্যতা কোনোদিন 4-এর বেশি হতে পারে না। আমি তোকে দায়িত্ব নিয়ে বলছি, জৈব রসায়ন এত ডিটেলে পড়াতে নেই ভাই, কিন্তু তোকে আমি এত গভীর থেকে জৈব রসায়ন পড়াবো, তুই চিন্তা করতে পারবি না তোর 11 কেমিস্ট্রির বেস কত ভালো হয়ে যাবে। তুই যদি IIT JEE টার্গেট করিস, তুই যদি NEET টার্গেট করিস, আমি তোকে কথাটা বলছি, তোকে এক্সট্রা করে কিছু ফাউন্ডেশন লাগবে না জৈব রসায়নের। আমি তোকে যা করি তো বই করে নিবি, অর্গানিক কেমিস্ট্রি কাঁপিয়ে দিবি 11-12 উঠে, কনফার্ম বলে রাখলাম কথাটা। চল এদিকে দেখ, এই যে প্রত্যেকটা জিনিস শেখাচ্ছি না, এই যে ভেতরের জিনিসগুলো, এগুলো ছেলেমেয়েরা 11-এ ওটা শেখে যে হ্যাঁ এটা সত্যি হয়। টেনে এত কিছু কেউ বলে না ভাই, মন দিয়ে শোন। এবার একটু খেয়াল করবি, কার্বন কার্বনের মধ্যে যখন দ্বিবন্ধন দেবো, সেই দ্বিবন্ধনের ক্যারেক্টারিস্টিক, সেই দ্বিবন্ধনটা কেমন দেখতে হবে একটু মন দিয়ে শোনো। ধরো আজকে আমি, এবার তোরা প্রত্যেকে পেরে যাওয়ার কথা, আজকে ধরো আমি কার্বন কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন দিলাম, তাহলে আমি কি এই কার্বনটার সাথে পরের কার্বনটার দ্বিবন্ধন দিতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ দাদা নিশ্চয়ই দিতে পারবো। আরে আমি কি তারপরের কার্বনটার সঙ্গে দ্বিবন্ধন দিতে পারবো? আমি হ্যাঁ দিতে পারবো, কিন্তু একটা জিনিস খেয়াল রেখো দাদা, কি যখনই তুমি এই মিডিলের কার্বনটা দুদিকে দুখানা দ্বিবন্ধন দিয়ে দিচ্ছ, তুমি কিন্তু এর সাথে আর কোনো হাইড্রোজেন অ্যাটাচ করতে পারবে না। কেন রে ভাই? কারণ দাদা একটা কার্বনের যোজ্যতা 4 হয়। দেখো যখন তুমি দুটো দ্বিবন্ধন কানেক্ট করে দিয়েছো, এই কার্বনটার যোজ্যতা 4 স্যাটিসফাই করে গেছে, তুমি এর থেকে আর বাড়াতে পারবে না। আবার ধরো তুমি এই কার্বনটা দুদিকে দুটো দ্বিবন্ধন দিয়ে দিয়েছো, তুমি কিন্তু এখানে আর কিছু যুক্ত করতে পারবে না, কারণ তুমি যদি আরো একটা হাইড্রোজেন এখানটা অ্যাটাচ করতে চাও, তখনই তুমি দেখতে পাবে এই কার্বনটার যোজ্যতা 5 হয়ে গেছে, হুইচ ইজ ভেরি মাচ অ্যাবসার্ড। সেই কারণে তুমি এখানটায় কখনো এক্সট্রা কোনো বন্ড অ্যাটাচ করতে পারবে না, লাইক ওয়ান বন্ড বা এক বন্ধন, সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডিং এ আমরা দুদিকে দুটো হাইড্রোজেন অ্যাটাচ করছিলাম, কিন্তু এখানে কিন্তু আমরা আর পারবো না। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা দাদা। এই যে দুপাশে দুটো সেন্ট্রাল কার্বন গুলোকে বাদ দিয়ে যে প্রান্তীয় কার্বন আছে, আমি বলছি দেখ এখানে ভাই দুটো হাইড্রোজেনের রিকোয়ারমেন্ট কিন্তু রয়েছে। কেন? কারণ দাদা কার্বনের দুটো যোজ্যতা স্যাটিসফাই হয়েছে, তো বাকি দুটো পড়ে রয়েছে, সেই দুটোর মধ্যে দুটো হাইড্রোজেন বসবে, এখানেও দাদা দুখানা হাইড্রোজেন বসবে। আমি বললাম ভেরি গুড ভাই, ভেরি গুড। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, যদি আমি এই স্ট্রাকচারটা এরকম ভাবে না এঁকে এরকম ভাবে আঁকতাম, মানে সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের একটা মিক্সচার করে করে আঁকতাম, তাহলে দাদা খুব সহজ ব্যাপার। তুমি চিন্তা করে দেখো, আজকে এই যে কার্বন গুলোর মধ্যে মানে পুরোটাই যোজ্যতা স্যাটিসফাই করানোর ব্যাপার দাদা। এই যে এইটার মধ্যে 3টে হাইড্রোজেন বসতো, আজকে এখানে 3 জন আছে তাহলে একটা হাইড্রোজেন বসতো, এখানে 3 জন আছে তাহলে একটা হাইড্রোজেন বসতো, 3 জন আছে তাহলে একটা হাইড্রোজেন বসতো, 3 জন আছে তাহলে একটা হাইড্রোজেন বসতো, একটা হাইড্রোজেন বসতো। আর এখানটায় তুমি দেখো 3টে বন্ড আমি দেখতে পাচ্ছি, কি তুমি যদি ভালো করে খেয়াল করো, এই কার্বনটার সঙ্গে এই কার্বনটা দুটো ভ্যালেন্সি আছে, তাহলে বাকি দুটো ফাঁকা আছে, তাহলে এখানটা দুটো হাইড্রোজেন বসতো। পুরোটাই দাদা ভ্যালেন্সি স্যাটিসফাই করানোর ব্যাপার, পুরোটাই কার্বনকে চিহ্নিত করার ব্যাপার। কার্বন মানে 4টে, তুমি যার সাথেই বন্ড করো বাকিগুলো ফাঁকা থাকবে, ওখানে হাইড্রোজেনই বসাবে, কারণ কার্বনকে সবাই ছেড়ে চলে যেতে পারে, হাইড্রোজেন কোনোদিন ছেড়ে যাবে না। তোকে সবাই ছেড়ে চলে যেতে পারে, তোর মা বাবা কোনোদিন ছেড়ে যাবে না। সেই কারণে যে বান্ধবীগুলো পাতাচ্ছিস না, বান্ধবীগুলোকে ছেড়ে দে, একটু পড়াশোনা কর, জীবনে কেউ থাকবে না ভাই। এই 10 লেভেলে একটু বান্ধবীর প্রতি একটু বেশি নেশা হয়, এই বান্ধবী ওই বান্ধবী, কোচিং টোচিং একটু আগে গিয়ে বসা, এগুলো হয় একটু আধটু, সব জানি আমরা, আমাদেরও হতো। চল হয়েছে ভাই, এবার তোকে আমি ধর বলছি নেক্সট ত্রিবন্ধন লেখা কি করে হয়, দেখ তো ভালো করে। দাদা তুমি চিন্তা করো, কি চিন্তা করবো,
না তুমি যেমনি এখানে দ্বিবন্ধন গুলোকে পরপর 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 লিখছিলে, তুমি কি এরকম ভাবে ত্রিবন্ধন পরপর পরপর লিখতে পারবে? আমাকে প্রত্যেকে বলবে হ্যাঁ কি না, পারবো কি পারবো না, হ্যাঁ কি না অ্যান্সার করবে। না দাদা পারবো না। পারবো না, ভেরি গুড। তার কারণ যখনই লিখতে যাব, দেখছিস তো অর্গানিক কেমিস্ট্রির বেশ চমকাচ্ছে ভাই। যখনই লিখতে যাব এই কার্বনটা 6টা যোজ্যতা, 6টা যোজ্যতা, 6টা যোজ্যতা, 6টা যোজ্যতা চলে আসবে। হিয়ার ইজ দ্য রিজন ওয়াই আমরা পাবো না লিখতে। আমি যখন ইউটিউবে করাই এত ডিটেলে করাতে পারি না ভাই, কারণ ইউটিউবে একদম ক্লিয়ার কাট মার কাট কাট করতে হয়। যখন এইভাবে করাতে হয় তখন এরকম করেই শেখাবো, কারণ এখানে আমার কাছে কোনো টাইম বাউন্ডারি নেই। তুই বলতে পারিস দাদা তোমার তো ক্লাস শুরু করতে 15 মিনিট দেরি, ক্লাস শেষ করতে তুই চিন্তা, আমার সাথে কোনো টাইম নিয়ে কথা বলবি না ভাই, আমি বাকিটা বুঝে নেবো। তুই শুধু ক্লাস করতে থাক, আমার বাকি আমি তোকে কিছু বলতে হবে না। চল, বাকি তো যা রিকোয়ারমেন্ট হবে সে আমি দেখে নেবো। চল এদিকে মন দিয়ে শুনবি এবার, খুব ভালো করে মন দিয়ে শোন। এই জিনিসটাকে দাদা তাহলে কি করে লিখতে হয়, মানে যখন ট্রিপল বন্ড থাকে তাহলে লিখবো কি করে? আমি বলছি দেখ ভাই, এইরকম ভাবে লিখতে পারবি সিঙ্গেল বন্ড আর ট্রিপল বন্ডের একটা কম্বিনেশন করে? আমি বললাম হ্যাঁ লিখতে পারি। তুই বললি কেন? কারণ হচ্ছে দাদা খেয়াল করো, এখানটায় যদি আমি দেখি এই কার্বনটা 4টে যোজ্যতা, এই কার্বনটা 4টে যোজ্যতা, এই কার্বনটা 4টে যোজ্যতা, এই কার্বনটা 4টে যোজ্যতা, এই কার্বনটারও 4টে যোজ্যতা। খেয়াল করে দেখো, আমি ধরো এখানটা একটা কার্বন দিলাম, তাহলে এই তো পুরো ব্যাপারটা যেটা দাঁড়ালো। জাস্ট আমাকে একটুখানি ভালো করে প্রত্যেকটা কার্বনকে দেখে দেখে বসাতে হবে। এবার তুই বলবি দাদা এখান থেকে পরীক্ষাতে কি প্রশ্ন আসবে? তোকে শুধু জিজ্ঞাসা করবে কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখা যায়? তুই বলবি হ্যাঁ। ক্যাটিনেশন ধর্ম মানে কি? কার্বন কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত হওয়া, আর কিচ্ছু এখান থেকে প্রশ্ন তেমন করে না। তোকে বলবে কেন কার্বন কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায়? কারণ কার্বন কার্বনের মধ্যে যে বন্ড এনার্জি, এই যে বন্ডের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা ভেরি হাই। তাহলে দাদা তুমি এত কিছু কেন শেখাচ্ছ? কারণ আমি পাগল। আমি তোকে অর্গানিক কেমিস্ট্রি বেস শিখিয়ে দিচ্ছি, যে হাউ টু, ইংলিশ ভুলে গেছি, হাউ টু চিনতে হয় অর্গানিক কেমিস্ট্রি। এই কারণে তোকে শেখাচ্ছি। ওই পোপাটের মতো বসে বসে পাপ্পুর মতো মুখস্থ করে কিছু হবে না, গাছের পাতা সবুজ করে বই খুলে কিছু হবে না ভাই জীবনে। ওইসব দিন চলে গেছে, ওইসব আগেকার দিনে তোর বাবা মায়ের আমলে হতো, এখনকার দিনে ওইসব বাচ্চাদের চলে না আর ভাই। এইসব করে তুই পরীক্ষাতে 2টো নম্বর পেতে পারবি, জীবনে কিছু করতে পারবি না। চল, ওই গাছের পাতা সবুজ, গাছের পাতা দেখবি কয়েকজন আছে পুরোনো দিনের মানুষ, এসে নিউটনের গতিসূত্র জানিস, হাওয়া করে নিউটনের গতিসূত্র বলে দিলে একটা ঘুরিয়ে প্রশ্ন করবি পারবে না। এসব হচ্ছে পোপাট। চল তাহলে মোটামুটি একটুখানি তোরা শিখলি। এখন তোদেরকে আরেকটা জিনিস একটুখানি জাস্ট বলে রাখি, বেশি কিছু বলবো না। মাঝে মধ্যে কার্বন এই ধরনের স্ট্রেট চেন কম্পাউন্ড ছাড়া কিছু রিং স্ট্রাকচার তৈরি করে। রিং স্ট্রাকচার মানে দাদা, যেমন ধর এই একটা রিং আমি তোকে দেখাচ্ছি, এই যে রিং স্ট্রাকচারটা তুই দেখছিস, এই রিং স্ট্রাকচারটার নাম হচ্ছে বেনজিন। এই যে তুই বেনজিন দেখতে পাচ্ছিস, 11-এ উঠে বেনজিনকে একটুখানি তোর চোখে পড়বে কোনো কোনো জায়গায়। দাদা এইটা কি জিনিস, মানে এটা তো কেমন চাকা চাকা লাগছে। না ভাই, এটা দেখতে আসলে এরকম হলো, এটা জিনিসটা আসলে এইটা। এইটা তুই বলে কি করে? এই যে প্রত্যেকটা কর্নার তুই দেখছিস, প্রত্যেকটা কর্নার আসলে একটা একটা করে কার্বন। এই যে যেখানে তুই ডাবল বন্ড দেখছিস সেখানে তুই ডাবল বন্ড দিয়ে দে, এখানে দেখছিস এখানে দিয়ে দে, এখানে দেখছিস তো এখানে দিয়ে দে। আচ্ছা এই ব্যাপার। তো তোরা আমাকে প্রত্যেকে বল, এখানে প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন বসবে, আর বসলে কটা করে? যদি না বসে তো না লেখ। তোরা বল ওটা দেখি কেমন চকচক করছে, দেখি অর্গানিক কেমিস্ট্রি বেস। দাদা বসবে, প্রথমটাতে বসবে একটা, প্রত্যেকটাতে কার্বনে হনুমান একটা করে বসবে রে, প্রত্যেকটা কার্বনে একটা করে বসবে। হয়েছে? হিয়ার ইজ দ্য লজিক। কমপ্লিট। মোটামুটি অর্গানিক কেমিস্ট্রিকে গ্রিপে আনছিস তোরা আস্তে আস্তে। অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পড়তে হয় শিখে নে, এইভাবে পড়তে হয় ভাই। এখন তুই বলবি দাদা
অর্গানিক কেমিস্ট্রি পড়ে তোমার কি হয়েছে, মানে আমি কি পড়েছি আমি তোকে বলছি। আমি যদি তোকে নিজের কথা বলি, আমার কেমিস্ট্রি অনার্স এর মধ্যে একদম ফাইনাল সেমিস্টারে যে রিসার্চ অ্যানালিসিস এর পেপারটা ছিল, সেখানে আমি পার্টিকুলারলি অর্গানিক কেমিস্ট্রির ওপরই পড়াশোনা করেছি ভাই। আমার অর্গানিক কেমিস্ট্রির ওপর একটা পেপার পর্যন্ত আছে, সেই পেপারটা মানে কিসের ওপরে তোকে আমি শুধু বলি, একটা ক্যান্সারের ভ্যাকসিনের ওপরে, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য, ব্রেস্ট ক্যান্সার বলে একটা ক্যান্সার হয়, সেই ক্যান্সারের একটা ওষুধ আছে, সেই ওষুধের একটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের নাম হচ্ছে স্পাইরোইন্ডোলিন 3,4 প্রাইম পাইরানো 2,3-C পাইরাজোল। ওই কম্পাউন্ডটাকে নিয়ে আমি রিসার্চ করেছিলাম ভাই, ওই কম্পাউন্ডটাকে নিয়ে স্টাডি করেছিলাম। সেই কারণে অর্গানিক কেমিস্ট্রিটাই আমার মেন সাবজেক্ট ছিল। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে এই পর্যন্ত সবার সবকিছু ক্লিয়ার? নেক্সট পার্ট যাই, নেক্সট পার্টে যাই, নেক্সট পার্ট যাই, কনফার্ম করো একবার, নেক্সট পার্টে যাই। ওকে, চলো 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 নেক্সট যে পার্টটাতে যাবো, অনেকে এই নাম, অনেকে নামটা শুনে হতবাক হয়ে গেল, কি নাম বললো। চল এদিকে দেখ, পরের যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব সেই জিনিসটার নাম হচ্ছে হাইড্রোকার্বন। বাই দ্য ওয়ে, একটা কথা বলি, মাধ্যমিকে একটা প্রশ্ন এখনো পর্যন্ত কোনোদিন আসেনি, কিন্তু আমার কেন জানি না মন বলছে এই প্রশ্নটা এই বছরে আসতে পারে। কি প্রশ্ন? তোকে বলতে পারে যে একটা জৈব পরমাণুর কথা তুমি বললে, একটা অর্গানিক পরমাণুর কথা বললে কার্বন, যে ক্যাটিনেশন ধর্ম দেখায়, এমনি কি ইনঅর্গানিক কোনো কম্পাউন্ড আছে বা ইনঅর্গানিকের কোনো পরমাণু আছে, অজৈব রসায়নের কোনো পরমাণু আছে যারা ক্যাটিনেশন দেখায়? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। Some inorganic substances যারা ক্যাটিনেশন প্রপার্টি দেখায়, খুব একটা বই ফইতে দিয়ে পাবি না এইসব জিনিস। প্রথম জনের নাম হচ্ছে সালফার, পরের জনের নাম হচ্ছে ফসফরাস। মনে রাখবে, সালফার সালফার একে অপরের সঙ্গে লিংক হয়ে S8 বলে একটা স্ট্রাকচার তৈরি করে, যেখানে সালফার 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 সালফার, যেমনি কিছুদিন আগে দেখবে রাজ চক্রবর্তীর একটা সিনেমা এসেছিল, যারা জানে সন্তান 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 সন্তান, অমনি সালফার 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 একটা লিঙ্কেজ হয়। ফসফরাসও একে অপরের সঙ্গে লিংক হয়ে P4 তৈরি করতে পারে। কিন্তু যতই করে নিক ভাই, যতই করে নিক, একজন তো চ্যাম্পিয়ন ছিল, চ্যাম্পিয়ন আছে, চ্যাম্পিয়ন থাকবে, তার নাম কি? কার্বন। এরা বেচারারা 8টা 4টে করতে পারে, কার্বন তো লাখ লাখ জনের সাথে যুক্ত হতে পারে, কারণ কার্বন হচ্ছে ছেলের ছেলে। ঠিক আছে, চলো নেক্সট। এবার একটুখানি মন দিয়ে দেখো, এই ছেলের ছেলে বলছি, বাপকা বেটা, সরি বাপকা বেটা বলতে গিয়ে ছেলের ছেলে বলে দিয়েছি। চল এদিকে দেখ, এদিকে মন দিয়ে শোন। হাইড্রোকার্বন বিষয়টা কি একটুখানি ভালো করে দেখ ভাই। এই যে কথাটা তুই দেখতে পাচ্ছিস হাইড্রোকার্বন, এই কথাটাকে যদি তুই একটুখানি অ্যানালিসিস করিস, তখন তুই দেখতে পাবি হাইড্রো ফর হাইড্রোজেন আর কার্বন ফর কার্বন। তার মানে দাদা, যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন আর কার্বন একসাথে থাকে তাদেরকে হাইড্রোকার্বন বলে। বললাম একদম। তার মানে দাদা, তুমি যে একটু আগে মিথেন 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 করছিলে, সেই মিথেন একটা হাইড্রোকার্বন। বললাম একদম, কোনো সন্দেহ নাই, মিথেন একটা হাইড্রোকার্বন ভাই, আর কুচ্ছি নেই। ঠিক আছে, তার মানে দাদা এই যে কম্পাউন্ডস গুলো আমি দেখতে পাচ্ছি, এরা প্রত্যেকে হাইড্রোকার্বন। আমি বললাম একদম। তার মানে বেঞ্জিন একটা হাইড্রোকার্বন। হ্যাঁ রে ভাই, যেখানেই তুই কার্বন আর হাইড্রোজেন দিয়ে গঠিত যৌগ দেখবি তারাই হাইড্রোকার্বন। চলো নেক্সট, মনে রাখবে এই যে হাইড্রোকার্বন, তুই আমাকে একটা কথা বল, তোরা অলরেডি বিষয়গুলো যদিও জানিস, আজকে কার্বন আর কার্বন পরস্পরের সঙ্গে সিঙ্গেল বন্ডের মাধ্যমেও যুক্ত হতে পারে, ডাবল বন্ডের মাধ্যমেও যুক্ত হতে পারে, ট্রিপল বন্ডের মাধ্যমেও যুক্ত হতে পারে। তার উপরে ভিত্তি করে হাইড্রোকার্বনস গুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমটাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর পরেরটাকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আরে দাদা ভাই, মাইকটা বন্ধ হয়ে গেছে, সাউন্ডের প্রবলেম না, আমরা মাইক বন্ধ হয়ে গেছে, আমরা মাইক কা চার্জ খতম, একটু পরে আবার মাইকটা লাগাচ্ছি। দাদা মাইকটা এত কষ্ট সহ্য করছে না, সেই কারণে মাইকটা আলাদাই ব্যাপার হয়ে গেছে ভাই। কালকে রাত্রির বেলা 12:30 অব্দি ক্লাস হয়েছে আমাদের, 12:30। মাইকটা কি করবে বেচারা, কত আর সহ্য করবে।
শুনতে পাচ্ছিস তো ভাই? চল চল এদিকে দেখ, যেটা বলছিলাম, এই যে হাইড্রোকার্বন জিনিসটা আছে, হাইড্রোকার্বন জিনিসটাকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। একটাকে বলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটাকে বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা দাদা কিসের ভিত্তিতে হয়েছে? না, এই ভিত্তিটা হচ্ছে কার্বন কার্বনের মধ্যে কি ধরনের বন্ডিং আছে, সেই বন্ডিংটার উপর ভিত্তি করে হাইড্রোকার্বনস গুলোকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। একটাকে বলে সম্পৃক্ত, একটাকে বলে অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলে দাদা? যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, সেই সমস্ত হাইড্রোকার্বনস গুলোকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। মাথায় রাখবি, কার্বন হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকলেও সেটাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। তার মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে সেখানে সিঙ্গেল বন্ডই থাকবে, সেটা কার্বন কার্বনের হোক, কার্বন হাইড্রোজেনের হোক, ডাজন্ট ম্যাটার। এবার কি দাদা অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানেটা কি? আমি বলছি দেখ ভাই, অসম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। কি কি ক্যাটাগরি? ক্যাটাগরিগুলো হচ্ছে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ডও থাকতে পারে, কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ডও থাকতে পারে। এই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটাকে বলা হয় অসম্পৃক্ততা। এই অসম্পৃক্ততা যুক্ত হাইড্রোকার্বনস গুলোকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। কার্বন কার্বনের মধ্যে বা কার্বন হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকলে সেটাকে বলে সম্পৃক্ততা। আর এই সম্পৃক্ততা যুক্ত হাইড্রোকার্বনস গুলোকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। এবং তুই বলবি দাদা তুমি বহুত বাজে লোক আছো, কেন? তুমি বললে সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড থাকতে পারে, তাহলে অসম্পৃক্তর মধ্যেও কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড, কার্বন হাইড্রোজেন ট্রিপল বন্ড থাকতে পারে। বলছি আরে হনুমান, হাইড্রোজেন কোনোদিন একের বেশি বন্ড করতে পারে? কোনোদিন করতে পারে ভাই? হাইড্রোজেনের তো যোজ্যতাই এক হয়, হাইড্রোজেন কোনোদিন একের বেশি বন্ড করতে পারে না। সেই কারণে কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড, কার্বন হাইড্রোজেন ট্রিপল বন্ড বলে কিছু হয় না রে হনুমান। এদিকে মন দিয়ে শোন, কার্বন শুধু কার্বনের সঙ্গে ডবল বন্ড করলে বা কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড করলেই অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়, ওখানে হাইড্রোজেনের গল্প থাকে না। এখানে যেমনি হাইড্রোজেনের গল্প থাকে। ঠিক আছে দাদা, বুঝে গেছে বুঝে গেছে। এবার মন দিয়ে শোন ভাই, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিটাকে বলা হয় অ্যালকিন, পরেরটাকে বলা হয় অ্যালকাইন। আর এই যে প্রথমটা আছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এই সম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যাকে বলা হয় অ্যালকেন। এই অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, এই যে তিনটে ক্যাটাগরি তোকে আমি বললাম, কারণ অ্যালকেনটা তুই অলরেডি জেনে ফেলেছিস। অ্যালকেনটা আর কিছুই না, অ্যালকেন সেটাই যেখানে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে। দাদা অ্যালকিনটা কি? অ্যালকিনটা সেটাই যেখানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে। অ্যালকাইনটা কি দাদা? অ্যালকাইনটা সেটাই যেখানে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। হিয়ার ইজ দ্য লজিক, হিয়ার ইজ দ্য লজিক। এবার এখানে দাদা কি প্রশ্ন করবে আমাকে পরীক্ষাতে? আমি দেখ ভাই, তোকে এখানে পরীক্ষাতে কি প্রশ্ন করবে তোকে দেখাচ্ছি, খেয়াল কর। তোকে বল সরলতম অ্যালকেনটাকে, এনিওয়ান? কেউ অ্যানসার দিতে পারবে? কেউ অ্যানসার দিতে পারবে? সরলতম অ্যালকেনটাকে, দাঁড়া ফোনটা নিয়ে আসি। ভেরি গুড, ভেরি গুড ভাই, ভেরি গুড। চ্যাট সেকশনের মধ্যে লেখো, চ্যাট সেকশন, ইউটিউবের চ্যাট সেকশনের মধ্যে লেখো সরলতম অ্যালকেন। সবাই পারবে? একদম মানে কোনো গাছের পাতা সবুজ আমাদের অমনি কোনো টেন্ডেন্সি থাকতে হবে না ভাই। তোমার টেন্ডেন্সি থাকতে হবে যে ইউ প্রপারলি নো দ্য সাবজেক্ট, ইউ প্রপারলি নো দ্য ক্যারেক্টার। তুই বলবি কেন দাদা? তুমি সরলতম অ্যালকেন যখন প্রশ্ন করেছো, আমি জাস্ট একটা কার্বন বসাবো, তার চারটে হাত দেখাবো, আমি দেখতে পাচ্ছি কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড হলেও তো অ্যালকেন হয়ে যায়। সরলতম মানে কি? সরলতম মানে হচ্ছে যতটা মিনিমাম পসিবল কার্বন দিয়ে তৈরি। যদি তুই মিনিমাম কার্বন দ্বারা কোন স্ট্রাকচার তৈরি করতে পারবি অ্যালকেনে, মানে সরলতম অ্যালকেন সেটাই যে অ্যালকেনটার মধ্যে মিনিমাম নাম্বার অফ কার্বন পরমাণু থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি মিনিমাম একটা কার্বন পরমাণু দিয়েই আমি একটা অ্যালকেন তৈরি করতে পারবো, যে অ্যালকেনটার নাম হচ্ছে মিথেন। তাহলে यही है मेरा सरलतम অ্যালকেন।
দাদা সরলতম অ্যালকিনটা কি? সরলতম অ্যালকিনটা ভাই তোর অ্যালকিন তৈরি করতে হলে মিনিমাম দুটো কার্বন লাগবেই। অ্যালকাইন তৈরি করতে হলে মিনিমাম দুটো কার্বন লাগবেই। আজকে যদি অ্যালকিন তুই দেখিস, অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বনের ডাবল বন্ড। দাদা এইটা তো আমাকে রাখতেই হবে। যদি এটা রাখি তাহলে আমাকে এই কার্বনে দুটো, এই কার্বনে দুটো হাত দেখাতেই হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটাই তো দাদা আমার সরলতম অ্যালকিন হচ্ছে। এটার নাম কি? আমি বলছি নামগুলো সব তোকে আমি একটু পরে শিখিয়ে দেবো কিভাবে লিখতে হয়। এখন তুই এটা ডাক নামটা শিখে রাখ। এইটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এটাকেই তো তুই লিখে থাকিস C2H4। দাদা এই C2H4 কে ডাক নামে কি নামে ডাকে? ইথিলিন বলে ডাকে ভাই। আর এই অ্যালকাইনটা কি রকম ভাবে লেখা যায়? মিনিমাম দুটো কার্বন লাগে, C ট্রিপল বন্ড C থাকতেই হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, হয়ে গেল C2H2। এই C2H2 টাকে দাদা ডাক নামে লেখা হয় অ্যাসিটিলিন। হয়েছে ভাই? হয়েছে ভাই? হয়েছে? হয়েছে? কনফার্ম? সবাই একবার একটু কনফার্ম করে দিচ্ছ চ্যাট সেকশনে। কনফার্ম 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 ক্লিয়ার। এসব টুকবি পড়ে ভাই, টুকবি পড়ে, টুকবি তুই পড়ে রেকর্ডেড ভার্সন দেখেও তো টুকে নিতে পারবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন তোমার অ্যাপের মধ্যে, ইউটিউবের মধ্যে স্টোর হয়ে যাবে, কোনো চাপ নেই। তোরা হয়তো বিষয়টা জানিস না যে কিরকম করে রেকর্ডেড ভার্সন অ্যাক্সেস করতে হয়। আমি তোকে বলছি, তোকে যে লিংকটা পাঠানো হয়েছে চ্যানেলের মধ্যে, তোর হোয়াটসঅ্যাপের মধ্যে, ওই লিংকটার মধ্যে তুই যখনই ক্লিক করবি তুই পুরো ক্লাসটা দেখতে পাবি। যখনই ক্লিক করবি, এনি টাইম, যখনই তুই ক্লিক করবি। ঠিক আছে, চলো 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 এইবার একটু করে দেখা, খুব মন দিয়ে শুনবি এর পরের কথাটা। পরের কথাটা কি? পরের কথাটা হচ্ছে দাদা এরকম ভাবে একে একে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন বোঝানোর জন্য অনেকটা না মাথা খাটাতে হচ্ছে। कुछ तरकीब बता दो, कुछ तिकड़मबाजी बता दो जिसकी वजह से हम चुटकी मारे और सब हो जाए। বলছি দেখ ভাই এরকম প্রসেস আছে। কি প্রসেস? তোকে সাধারণ সংকেত বলে দিচ্ছি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। মনে রাখবি অ্যালকেনের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তার মানে কি দাদা? তার মানে ধর আমি তোকে আজকে প্রশ্ন করলাম যে সরলতম অ্যালকেনের নাম কি, তুই বলবি দাদা মানে সংকেত কি? সরলতম অ্যালকেন, আমরা তো জানি যে সরলতম অ্যালকেনের জন্য মিনিমাম কার্বন পরমাণু একটা প্রয়োজন হয়, কারণ একটা দিয়েই অ্যালকেন তৈরি হয়ে যায়। তার মানে দাদা আমি n এর জায়গাটায় মানে যতগুলো কার্বন আছে সেটাকে 1 বসাবো? আমি বললাম একদম। তাহলে দাদা n এর ভ্যালু 1 বসাও, তাহলে C1 হয়ে গেল। h এর ভ্যালুটা কত হবে দাদা? আমি বলছি n টাকে দ্বিগুণ করে 2 যোগ কর, মানে একটাকে দ্বিগুণ করব, একটাকে দ্বিগুণ করলে 2 হবে, 2 এর সাথে 2 যোগ করব। আমি বলবো হ্যাঁ কত হবে? 2 এর সাথে 2 যোগ করলে আচ্ছা 4 হচ্ছে। এই জন্যই তো সরলতম অ্যালকেনটা CH4 মিথেন হয়। আমি বললাম একদম, হিয়ার ইজ দ্য রিজন। এইটার জন্যই আমরা এরকম ভাবে আঁকাটা পাই, বিকজ সাধারণ সংকেত এইটা। বললাম একদম। তারপরে দাদা অ্যালকিন, অ্যালকিনটা কি হবে? আমি বলছি ভাই n এর জায়গাতে 2 বসাতে হবে, কারণ অ্যালকিনের জন্য মিনিমাম দুটো কার্বন পরমাণু লাগে। মিনিমাম দুটো যদি লাগে তাহলে C এর জায়গাতে তুই 2 বসা, H এর জায়গাতে দাদা 2 এর ডবল বসা। দাদা C2H4, এই তো C2H4, এটাই তো পেয়েছিলি ভাই। এবার অ্যালকাইন, C এর জায়গাতে মিনিমাম 2 বসাতে হবে,
ডবল করে 2 বিয়োগ কর, মানে 4 থেকে 2 বিয়োগ করলে 2 2 C2H2। আরে সাবাস, মানে এটাই অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইনের সাধারণ সংকেত, এবং এইটার মাধ্যমেই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তৈরি হয়েছে। টেকনোলজি হয়ে গেছে ভাই, লজিক ক্লিয়ার? টেকনোলজি হয়ে গেছে ভাই। এই লিখছে হ্যাকার ভাই। চলো 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 টেকনোলজি। চলো নেক্সট। তার মানে এইবার তোকে আমি যত কার্বন যুক্ত অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন বলি না কেন, তুই চিনতে পারবি, তুই দেখতে পারবি, তুই বুঝতে পারবি। কিভাবে দাদা? আমি তো তোকে বললাম तू मेरे को बोल 3টি কার্বন যুক্ত অ্যালকেন। দাদা এগুলো পরীক্ষাতে দেয়, 100% পরীক্ষাতে দেয় ভাই। আমি তোকে করাচ্ছি মানেই পরীক্ষাতে দেবে, আর যেটা করাবো না মনে রাখবি সেটা পরীক্ষাতে আসবে না। আমি যেটা করাবো না সেটা তুই করবি না, আর আমি যেটা করাবো সেটা তুই ছাড়বি না, তুই 100 পেয়ে যাবি ভাই। বাকি তুই বুঝে নে এবার কি করবি। চল, 3টে কার্বন যুক্ত অ্যালকেন কি হবে দাদা? আমি বলছি তুই ভাই আমার একটা কথা বল, অ্যালকেনের সাধারণ সংকেত কি? সাধারণ সংকেত হচ্ছে দাদা CN8 2N+2। আমি বললাম আচ্ছা, এবার মন দিয়ে শোন, তোকে 3টে কার্বন বলেছি, হ্যাঁ তো C এর সাথে 3 বসা, N এর জায়গাতে 3, দাদা হাইড্রোজেন। আরে ডবল করে 2 বাড়িয়ে দে ভাই, 6 + 2 8। এটাই আবার কি? এটাই তো 3টে কার্বন যুক্ত অ্যালকেনের সাধারণ সংকেত। এটা এটাকে লিখবো কি করে? লিখতে কি করে তোকে তাও শিখিয়ে দিয়েছি রে। কখন? ক্যাটিনেশনে শিখিয়েছি। 3টে কার্বন যুক্ত অ্যালকেন সিঙ্গেল বন্ড CH3 CH2 CH3 ভাই মনে কর, প্রান্তীয় কার্বন গুলোতে 3টে হাইড্রোজেন, মাঝেরটাতে 2টো শিখিয়েছিলাম হনুমান। খেয়াল করে দেখ, এইটারই তো তুই জুড়ে লিখছিস 3 C3 3 3 6 আর 2 8, এই যে এটাই তো লিখেছিস ভাই। यही तो तूने लिखा है। অর্গানিক কেমিস্ট্রি হোল্ড আসছে, হোল্ড আসছে ভাই। অর্গানিকে 8 নাম্বার আছে, মাধ্যমিকে 8। আর শুধু মাধ্যমিক বলে নয়, এরপরে 11 12 অর্গানিক কেমিস্ট্রির উপরেই বেস করে তৈরি। একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চলো এইবার একটুখানি মন দিয়ে দেখি এরপরের গুলো কি আছে। খুব ভালো করে দেখবে ভাই, খুব ভালো করে দেখবে, এরপরের গুলো মন দিয়ে শোন। আজকে ধর তোকে আমি বললাম যে এই যে অ্যালকেন তুই পেলি, এই যে অ্যালকিন তুই পেলি, এটা আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম। कूद कूद के बताओ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন का সাধারণ সংকেত क्या है। এটা ইনস্টাগ্রাম মিমের মধ্যে একবার দেখছিলাম, একজন এসে লাফাচ্ছে, বলছে কুদ কুদ কে বাতাও অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন का সাধারণ সংকেত क्या है। বলছে CnH2n+2 2n+2 আর 2n-2 এরকম ভাবে বলেই যাচ্ছে ভাই। ঠিক আছে চলো नेक्स्ट। तू लोग करेगा इस बार, मैं बोला चल पूरा आंसर कर। पूरा आंसर कर, আমি দেখি আমার মাইকটা একটু লাগাই। C4H8 दादा। अरे तूने एकदम सही कहा भाई, एकदम सही कहा। वेरी गुड, वेरी गुड भाई, वेरी गुड, बहुत बढ़िया लगता है कि तू लोग सीख गया। हे আমার না আজকে ক্লাসের শুরুতে খুব হাসি পেয়েছে। আমি এখানে মাইক টেস্ট করছি, কয়েকজন লিখছে দাদা ইকো হচ্ছে, ইউটিউব ভালো না অ্যাপ বানাও। আলাদাই নেশা ভাই।
আমি তো এটাই বুঝতে পারি না, তোরা এত বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছিস, তোরা টেকনোলজি নিয়ে কাজ করিস, যদি এখান থেকে আওয়াজ আসে, এখান থেকে যদি আওয়াজটা বেরোয় সেটাও তো মাইক দিয়ে ক্যাপচার হবে। হনুমান গুলো বলছে দাদা ইকো হচ্ছে দাদা, সাউন্ডের ইকো হচ্ছে। আমি ভাবলাম কি না কি হয়েছে, আমি আবার একটা লিঙ্ক পাঠালাম ভয়তে, কি হচ্ছে ভাই সাউন্ডে, তারপর দেখছি ও বাবা, আমি মাইক টেস্ট করছি, ও সেটাকে বলছে ইকো হচ্ছে। তোমার 10 বেরোচ্ছে ভাই, এটা एल्किन लिखा আছে। एल्किन मतलब क्या है बहन? एल्किन का मतलब है CnH2n। তোমাকে বলা হয়েছে 4টে কার্বন যুক্ত, তাহলে তুমি সি এর জায়গাতে 4 বসাবে। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, তাহলে এইচ এর জায়গাতে 8 বসবে, বুঝলে? বুঝলি ভাই? अरे बुझली की बुझली ना बताओ रे, कुछ नहीं बताता, ये बदमाश आदमी है। संस्कृत, अरे ठीक है भाई, এই পাপিয়া লিখেছে, ওর নাম পাপিয়াই তো, হ্যাঁ পাপিয়াই হবে। ও সংস্কৃতে লিখেছে ভাই। আমি সংস্কৃতে ফেল করতে করতে বেঁচেছিলাম ভাই 7-8-এ, মনে করাস না আর। চল এদিকে দেখ। হ্যাঁ রে ভাই চল। তার মানে তোকে শুধুমাত্র 3টে জিনিস জানতে হবে, একটা হচ্ছে অ্যালকেন মানে, কি বলছিস ভাই, কি বলছিস, তোর আওয়াজটা আসছে না, চুপ হয়ে গেছে। চল এদিকে দেখ, তোকে শুধুমাত্র, আমিও সংস্কৃতে ফেল করেছি। আরে আমি ফেল করিনি ভাই, আমি ফেল করতে করতে বেঁচেছি, আর তুই ফেল করে গেছিস, দুটোর মধ্যে তফাৎ আছে। এদিকে দেখ, এই ও আমাকে বলছে দাদা আপনার মতো আমিও ফেল করে গেছি, আর আমি তো ফেল করিনি ভাই, আমি 15তে 12 পেয়েছিলাম, একটার মধ্যে 25-এর মধ্যে 18 না 16 পেয়েছিলাম, আর একটু কম পেলে ফেল করে যেতাম। চল এদিকে দেখ ভালো করে মন দে। তাহলে এইটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, এইটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, আর এইটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। তুই এবার যে কোনো স্ট্রাকচার বানিয়ে দিতে পারবি ভাই। তোকে যদি আমি বলি 3টি কার্বন যুক্ত অ্যালকাইন লিখে দেখা, তুই লিখে দেখা দেখি ভাই, 3টি কার্বন যুক্ত অ্যালকাইন। सभी लिखेंगे, सभी लिखेंगे। আরে ভাই 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 এখানে বলিস না ভাই, লিখে দেখা, আর এখানে বললে সবাই জেনে যাবে। ভেরি গুড ভাই, ভেরি গুড। চলো ভেরি গুড। 3টি কার্বন মানে C3 হয়ে যাবে। আরে ও ঠিক আছে ভাই, তাই তো আমি কি বলবো আর। এই যে কার্বনের মধ্যে 3টে বসালাম, তাহলে 3টে কার্বন এবার কি বলে দিয়েছে, অ্যালকাইন। অ্যালকাইন মানে দাদা দ্বিগুণ করে 2 বিয়োগ করব, তার মানে 6 - 2 কত হয়ে যাবে, 4। ঝপ করতে হবে এবার। ঠিক আছে ठीक है भाई, ठीक है दादा, এটাকে আমি লিখবো কি করে না, हम इसे लिखेंगे कैसे, हमको थोड़ा सिखाइए। আমি বলছি দেখ ভাই, 3টে কার্বন আছে, চোখ কান নাক বন্ধ করে 3টে কার্বন এইভাবে বসিয়ে দিবি। একটা ট্রিপল বন্ড আছে তো ভাই, সেই একটা ট্রিপল বন্ড যে কোনো একটা কার্বনের মধ্যে দিয়ে দিবি, আর বাকি যা পড়ে আছে সবেতে হাইড্রোজেন বসাতে থাক ভাই। এখানে 3টে হাইড্রোজেন বসবে, এখানে 4টে স্যাটিসফাই, এখানে একটা হাইড্রোজেন বসবে। গুনে দেখ হাইড্রোজেন 3টে আগে 4টে, কার্বন 3টে, খেলা শেষ ভাই, খেল খতম, পয়সা হজম। ঠিক আছে কি শেখাচ্ছি ভাই তোদের, পয়সাটা কম নিয়ে ফেলেছি, পয়সা বাড়ি, সব ফিস বাড়ি দেবো, তোকে বলছে শিখে গেছে, সব ফিস বাড়ি দেবো, কালকে থেকে সব ফিস বাড়ি দেবো, সব ডবল ফিস, নতুন ভর্তি হতে গেলে ডবল ফিস। চল এদিকে দেখ,
নেক্সট নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের একটু নেমিং করতে হবে, একটু নাম দিতে হবে, একটু নামকরণ করতে হবে। কার নামকরণ করতে হবে ভাই? মন দিয়ে শোন। এই যে পেছনে যার নাম লিখেছি সে হচ্ছে কেমিস্ট্রি হর্তা কর্তা বিধাতা। আজকে কেমিস্ট্রিতে তুই একজনকে এদিক থেকে ওদিকও নিয়ে যেতে পারবি না এর পারমিশন ছাড়া। এ হচ্ছে কেমিস্ট্রির ভগবান ভাই। এর নাম কি? এর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল, ইংলিশে লিখছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ये है पूरा नाम, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে আইইউপিএসসি আছে এর পুরো নামও পরীক্ষাতে জিজ্ঞাসা করে। এই আইইউপিএসসি ঠিক করে কেমিস্ট্রিতে কে কোথায় যাবে, কে কার সাথে মিশবে, কে কার সাথে মিশবে না, কে কার সাথে ঘুরে বেড়াবে, কার কার সাথে বিয়ে হবে, এর ঘটক। এ হচ্ছে গ্রামের মোড়ল, এই সব ভাই। এ হচ্ছে শহরের মুখ্যমন্ত্রী, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সব এ কেমিস্ট্রিতে, সব এ ভাই। এর বাইরে কেউ কোনো কথা বলতে পারে না। যেমনি ক্রিকেট আইসিসি, যেমনি ফুটবলে ফিফা, অমনি কেমিস্ট্রিতে আইইউপিএসসি। ঠিক আছে, এখন আইইউপিএসসি কম্পাউন্ডের নেমিং করে দিয়েছে ভাই। আমরাও কম্পাউন্ডের নেমিং করব আইইউপিএসসির মতানুসারে। সেই কারণে নেমিং করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন চিনতে হবে প্রথমে, চিনে নিয়েছি। এবার একটুখানি নেমিং করার জন্য লাগবে কার্বন ওয়াইজ নাম। যদি কার্বন সংখ্যা, আমি এখানটা লিখছি ভালো করে দেখ, কার্বন সংখ্যা, আর এখানটায় লিখছি নাম। প্রত্যেকে এটা টুকবে খাতায়। কার্বন সংখ্যা যদি 1 হয় তো নাম হয় মিথ, 2 যদি হয় তো নাম হয় ইথ, 3 যদি হয় তো নাম হয় প্রোপ, 4 যদি হয় তো নাম হয় বিউট, 5 যদি হয় তো নাম হয় পেন্ট, 6 যদি হয়, তোদের কিন্তু 5 পর্যন্তই লাগবে ভাই, বাকি আমি তোকে 10 পর্যন্ত শিখিয়ে রাখছি। 6 যদি হয় তো নাম হয় হেক্স, যদি 7 হয় তো নাম হয় হেপ্ট, 8 হলে নাম হয় অক্ট। এই মিটের মাইক বন্ধ কর বদমাস। 9 হলে নাম হয় নোন, আর 10 হলে নাম হয় ডেক। ভাই 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 মাইকটা বন্ধ কর ভাই। না, আমি মিউট করে দিয়েছি। তাহলে এই যে কার্বন সংখ্যা আছে আর এই নামগুলো আছে, একটুখানি ঝপাঝপ টোকো, ঝপ ঝপ টোকো ভাই, ঝপ ঝপ টোকো। ঠিক আছে, নান্টু ঘটকটা কে আবার? ঘটক, আচ্ছা বুঝতে পেরেছি। কেউ মাইক অন রেখেছে ভাই, মাইক বানানটা তো ঠিক কর। মাইক বানান এইটা ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই, হ্যাঁ বলো বলো কি বলছো? তাড়াতাড়ি বল ভাই, ঘুমিয়ে পড়বো। কি বলছে শুনতেই পাচ্ছি না। আরে বল। এটা হেক্স লেখা, এটা হেপ্ট লেখা, এটা অক্ট লেখা, এটা নোন লেখা, এটা ডেক লেখা। এটা হেক্স, হেক্স ভাই, হেক্স কয় ছয়। কি লিখেছেন? হেক্স, হেক্স ভাই, হেক্স। দাদা হয়ে গেছে, হয়ে গেছে।
আমাদের প্রতিমা মন্ডল বলছে ফাংশনাল গ্রুপ করাবেন না। আরে কেন করাবো না ভাই, সব করাবো। তোকে কি বলেছি? তোকে বলেছি চুপ করে আমার ক্লাস করতে, और कुछ नहीं বলতে। চল শুরু করি। এবার একটুখানি মন দিয়ে ভালো করে শুনবে। এই যে পুরো নামকরণটা আমরা করব, এই নামকরণের জন্য এইগুলো তো লাগবে, তার সাথে সাথে আর কি লাগবে মনে রাখবি। যদি অ্যালকেন হয়, এটা খাতার মধ্যে টুকে রাখ ভাই প্রত্যেকে। যদি অ্যালকেন হয় তো যেহেতু অ্যালকেন সেই কারণে লাস্টে বসাবি এন। যদি অ্যালকিন হয় তাহলে লাস্টে বসাবি ইন। যদি অ্যালকাইন হয় তাহলে লাস্টে বসাবি আইন। মনে থাকবে? এই তিনটে টোকা হয়ে গেলে আমাকে একবার ইউটিউবে ডান করো, আমি নাম লিখতে শুরু করব। ঠিক আছে, ডান। নাম লিখতে শুরু করছি, নাম লিখতে শুরু করছি একদম। চলো আমি এবার তোমাকে নাম লেখা শেখাচ্ছি, খুব ভালো করে শিখবে। আচ্ছা তোরা ছোটবেলা থেকে CH4 কে কি পড়ে এসেছিস? তুই বলবি দাদা আমি ছোটবেলা থেকে CH4 কে মিথেন পড়ে এসেছি। কেন পড়ে এসেছিস জানিস? সারা জীবন তো শুধু পড়েই এসেছিস, শুধু তোকে বলা হয়েছে এটা মিথেন এটা মিথেন, তুই শুনে এসেছিস, গাছের পাতা সবুজ করে এসেছিস। আজকে শোন এটা কেন মিথেন। হ্যাঁ তুই এবার এদিকে দেখ ভাই, একটু খুব ভালো করে শোন। তোকে ধর আমি প্রথমেই বললাম যে তুই এর নামটা লিখে দেখা। তুই আমাকে প্রথম প্রশ্ন যেটা করবি যে দাদা এটা অ্যালকেন, এটা অ্যালকিন না এটা অ্যালকাইন, আমি বলছি এবার তো তোকেই বুঝতে হবে। কার্বনের নিচে কত আছে? 1। তুই কার্বনের নিচে যেটা আছে সেটাকে সঙ্গে সঙ্গে ডবল করবি। তুই বলবি ডবল করলে 2 হয়। আমি বলছি তুই হাইড্রোজেনের দিকে তাকাবি। এবার তুই তাকিয়ে দেখবি যে ডবল করার পরে এই হাইড্রোজেনের নাম্বারটা তার থেকে 2 বেশি আছে নাকি সেটাই আছে নাকি 2 কম আছে। কেন দাদা? কারণ অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অ্যালকিনের হচ্ছে CnH2n, অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। ভালো করে শিখে নে। অনেকে বলবে দাদা এটা তো অ্যালকেন হবে। আরে ভাই প্রসেসটা শিখে নে। এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন। পরীক্ষাতে 1 নাম্বার যদি বাদ যায় তাহলে হনুমান 11-এ পড়াবো না, মাথায় রাখবি। অ্যালকাইন, ভালো করে মন দিয়ে শুনবে, খুব ভালো করে দেখবি। আমাকে সবার প্রথমে কি করতে হবে, এই যে কার্বনের এখানে যে নাম্বারটা তুই দেখতে পাচ্ছিস এই নাম্বারটাকে প্রথমে তুই দ্বিগুণ করবি। দ্বিগুণ করলে তুই যে নাম্বারটা পাবি, তুই এবার হাইড্রোজেনের দিকে তাকাবি, তুই দেখবি এই নাম্বারটাই লেখা আছে না এর থেকে 2 বেশি আছে না এর থেকে 2 কম আছে। সেইটার ভিত্তিতে তুই ইন্টারপ্রিটেশনের মধ্যে যাবি। তুই দেখতে পাচ্ছিস কার্বনের এখানে 1 আছে, তুই এটাকে দ্বিগুণ করলি, তুই দেখতে পাচ্ছিস 2 হচ্ছে। তুই এবার এই 2টাকে 2 বাড়িয়ে দেখ, 4 হচ্ছে। দাদা 2 বাড়িয়ে তবে হাইড্রোজেন আসছে, তার মানে নিশ্চয়ই এটা অ্যালকেন আছে, কারণ CnH2n+2 আছে। এইভাবে তোকে ইন্টারপ্রেট করতে হবে। আজকে ধর কখনো তুই দেখলি C3H4 আছে, তুই প্রথমেই দেখবি কার্বনের নাম্বার, তুই বলবি দাদা কার্বনের মধ্যে 3 আছে, তুই সঙ্গে সঙ্গে 3 কে দ্বিগুণ করবি, হয়ে গেল 6। হাইড্রোজেনের দিকে তাকা, কত আছে? 4, মানে 6টাকে 2 কমাতে হচ্ছে, মানে এটা একটা অ্যালকাইন আছে। হিয়ার ইজ দ্য প্রসেস। এইভাবে শিখতে হবে তোমাকে, না শিখলে হবে না কিন্তু ভাই, শিখতেই হবে পরীক্ষার জন্য। আর যে শিখবে না সে এখন আমাকে বলতে পারো যে আমি শিখতে চাইছি না, আমি গাছের পাতা সবুজই ঠিক আছে। চলো তাহলে তোমাকে নাম লিখতে হবে CH4 এর। কটা কার্বন? না দাদা একটা কার্বন। একটা কার্বন হলে কি নাম? মিথ। তাহলে লিখে দাও মিথ। এবার মিথের সাথে সাথে আর কি দেবো? আমি দেখতে পাচ্ছি এটা একটা অ্যালকেন আছে। অ্যালকেন কি করে বুঝতে পারছি? না CnH2n+2 আছে। আমি এখানে C1 বসিয়ে তাকে দ্বিগুণ করলাম, 2 হলো, 2 বাড়ালাম তবে 4 হলো। তাহলে CnH2n+2 মানে এটা একটা অ্যালকেন আছে। অ্যালকেন যখন আছে তার নামের শেষে কি দেবো? N দেবো, কারণ অ্যালকেনের আমি বলে দিয়েছিলাম অ্যালকেনের নামের শেষে কি দিতে হয়? N দিতে হয়। ওই জন্যই তো মিথ প্লাস N করে মিথেন এসেছিল।
এই কারণেই তো তোকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে যে CH4 মানে হচ্ছে মিথেন, মিথেন, মিথেন। আমাকে একবার একটু কনফার্ম করবে প্রত্যেকে যে এই যে পুরো জিনিসটা শেখালাম, এই পুরো জিনিসটা ডান আছে? ডান আছে? হ্যাকার হ্যাকার বলিস না ভাই, ডান আছে কিনা আগে বল। বলছে হ্যাকার। ডান আছে, ডান আছে। এই কারণেই তো এটার নাম মিথেন হয়েছিল। আমাদেরকে শেখানো হতো গাছের পাতা সবুজ করে। একদম ভাই, একদম ভাই, একদম। ডান আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো চলো চলো। আপনার পাসওয়ার্ড এটা আমার মায়ের ফোন রে ভাই। চল, তাহলে তোরা এবার একটুখানি নাম লিখে দেখা ভাই, একটুখানি নাম লিখে দেখা আমাকে। ধর আরো কয়েকটা যদি তোদেরকে একটু করতে দিই। তোরা বললাম C2H6। তুই প্রথমে কি দেখবি দাদা? কার্বনের 2। কার্বনের মধ্যে 2 মানে এন এর ভ্যালু 2। এন এর ভ্যালু যদি 2 হয়, সেটাকে আগে দ্বিগুণ করি তো হয়ে যাবে 4। সেটাকে 2 বাড়িয়ে দিলে হয়ে যাবে 6। তার মানে আমি দেখতে পাচ্ছি 2n+2 রিলেশন। 2n+2 রিলেশন মানে দাদা এটা একটা অ্যালকেন আছে। অ্যালকেন মানে নামের শেষে এন বসবে। দুটো কার্বন বলে দাদা ইথ বসলো, অ্যালকেন বলে এন বসলো, নাম হয়ে গেল ইথেন। কমপ্লিট আছে ভাই, कंप्लीट আছে भाई, कंप्लीट। वेरी गुड भाई, वेरी गुड। अरे तू लोग तो जबरदस्त आदमी है भाई। আমার যে 11 এর ব্যাচ আছে, 11 এর 80 জনের মধ্যে কম করে, আমি তোকে বলছি কম করে 60 থেকে 70 জন এমন আছে যারা মাধ্যমিকের টপ ক্লাস নাম্বার পেয়ে এসছে। টপ ক্লাস মানে টপ ক্লাস নাম্বার পেয়ে এসছে। এবং আমি চাইছি এই শেষ কয়েকটা মাসে তোরা ওই লেভেলটা অ্যাচিভ করে নে, যাতে 11 এ গিয়ে মারমাট কাট কাট খেলা হয় ভাই। 11টা হচ্ছে কেমিস্ট্রির জাদুঘর। তুই যত ভালো কেমিস্ট্রি শিখতে পারবি, তুই কত বড় জায়গায় পৌঁছাতে পারবি, তোর কত বড় জায়গাতে সম্পর্ক হবে, সবকিছু ডিসাইড করবে তোর 11-12 স্টাডি। তুই সেখানে কত এফর্ট দিচ্ছিস, তুই কত বড় জায়গায় পৌঁছাচ্ছিস। ঠিক আছে, কারণ 11-12টাই হচ্ছে হায়ার স্টাডির মুখ। ওকে, ঠিক আছে। তোকে কোন ব্যাংক কত বড় ক্রেডিট কার্ড দেবে, তোর বাড়ি কত বড় হবে, সবকিছু ওর উপর ডিপেন্ড করবে ভাই। চল, এবার আমি তোদেরকে দিচ্ছি এক এক করে, তোরা লিখে দেখাবি। C3H6, C4H10, C4H8, C4H6, C3H6, C2H2, C3 সব দিয়ে দিয়েছি, C4H8, C5H12। চলো আচ্ছা 10টা দিয়ে দিই, 9। C6H14, 10, C5H8। চলো, এই 10টার নাম ঝপাঝপ করে লিখে দেখিয়ে দেবে, ঝপাঝপ করে লিখে দেখাবে 10টার নাম। 10টা লেখা হয়ে গেলে প্রত্যেকে কমেন্ট করে দেবে। ততক্ষণ আমি একটু 2 মিনিটের ব্রেক নিই। চলো, ভেরি গুড, ভেরি গুড ভাই, ভেরি গুড। আরে একটাই দুবার হয়েছে, দুবার লিখে দিবি ভাই। ঠিক আছে, চলো। আমি দেখি কে কে আছে ক্লাসের মধ্যে।
ওইকে সবার ডান আছে। এবার সবাই এক এক করে একটুখানি চেক করবে। হ্যাঁ, আমি অ্যান্সার গুলোকে লিখে দিচ্ছি, সবাই একটুখানি এক এক করে চেক করবে। প্রথমেই বলছি, এইটা যেটা আছে C3H6, কার্বনের তলায় 3 আছে, হাইড্রোজেনের তলায় 6 আছে, মানে 3কে ডবল করলে তবে 6 হচ্ছে। তার মানে এইটা একটা অ্যালকিন আছে, আমি দেখে বুঝতে পারছি, কারণ অ্যালকিনেরই সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে একটা অ্যালকিন আছে, আর অ্যালকিন থাকলে লাস্টে কি বসাতে হয়? ইন বসাতে হয়। কটা কার্বন আছে? 3টে কার্বন আছে, তাহলে প্রো প্লাস ইন নাম হয়ে যাবে প্রোপিন। ঠিক আছে, তোমাকে কখনো নাম ভেঙে দেখাতে হবে না, তুমি একেবারে ডিরেক্ট নাম লিখবে। তাহলে 1 নম্বরটার নাম কি হয়ে গেল? প্রোপ প্লাস ইন, টোটাল হয়ে গেল প্রোপিন। তোমাকে পরীক্ষাতে শুধুমাত্র প্রোপিন লিখে আসতে হবে, প্রোপ প্লাস ইন নয়। ঠিক আছে, 2 নম্বর দেখো, 2 নম্বরের মধ্যে C4H10 আছে। 4 থেকে 10 যাব কি করে? দ্বিগুণ করে 2 বাড়াবো, তার মানে এটা একটা অ্যালকেন আছে। অ্যালকেন যদি থাকে নামের শেষে এন বসাতে হয়। বিউট প্লাস এন নাম কি হয়ে যাবে? বিউটেন। 3 নম্বর, 4 আছে 8 আছে, মানে দ্বিগুণ করতে হচ্ছে, তার মানে এটা অ্যালকিন। বিউট প্লাস ইন নাম কি হয়ে গেল? বিউটিন। 4 নম্বর, 4 আছে 6 আছে, দ্বিগুণ করে 2 কমাতে হচ্ছে, দ্বিগুণ করলে 8, 2 কমালে 6, মানে এটা একটা অ্যালকাইন। বিউট প্লাস আইন নাম কি হয়ে গেল? বিউটাইন। 5 নম্বর, C3H6 দ্বিগুণ করতে হচ্ছে, তার মানে এটা একটা অ্যালকিন। অ্যালকিন যদি হয় তার মানে নামের শেষে ইন বসাতে হবে। 3টে কার্বন আছে, মানে प्रो प्लस इन नाम হয়ে গেল प्रोपीन। ये पहले दिया है क्या? हाँ दिया है। 6টা C2H2 2 এর ডবল 4 হয়, 4 থেকে 2 কমাতে হচ্ছে, মানে ডবল করে 2 কমাতে হচ্ছে, মানে এটা একটা অ্যালকাইন। অ্যালকাইন হলে নামের শেষে আইন। কটা কার্বন? 2টো। ইথ প্লাস আইন নাম হয়ে গেল ইথাইন। এই যে ইথাইনটা নাম লিখলাম, এই ইথাইনটাই তো তোকে ডাক নাম বলেছিলাম অ্যাসিটিলিন। ঠিক আছে, 7 নম্বর, C4H8 আগে করে দিয়েছি মনে হচ্ছে, হ্যাঁ করে দিয়েছি 3 নম্বরে, ডান। 8এরটা C5H12 5 এর ডবল করলে 10, 10 থেকে 2 বাড়ালে 12, তার মানে অ্যালকেন আছে, 5টা কার্বন যুক্ত অ্যালকেন, নাম কি হয়ে গেল ভাই? পেন্টেন। বেন্টেনের ভাই পেন্টেন। ঠিক আছে, এবার 6টা কার্বন 14টা, 6 দিয়ে 12, 2 বাড়ালে 14, তাহলে 9এরটাও একটা অ্যালকেন, 6টা কার্বন যুক্ত অ্যালকেন, নাম কি হয়ে যাবে ভাই? হেক্সেন। ঠিক আছে, 10, 5, 8, 10 করে 2 বাদ দাও, মানে এটা অ্যালকাইন, নাম কি হয়ে যাবে ভাই? পেন্টাইন। কার কার সব করা ঠিক আছে? কার কার সব করা ঠিক আছে ভাই? সব কটা কার কার ঠিক আছে? আমার সব করা ঠিক আছে। वेरी गुड भाई, अब तो लग रहा है इस साल कमबैक हो जाएगा। अरे शाबाश, ঠিক আছে, চলো সবাই নিজের নাম্বারটা একটু টাইপ করে দাও, কার কত নাম্বার হয়েছে, কার কত নাম্বার হয়েছে একটু টাইপ করো। সব ঠিক আছে, ভেরি গুড। শুভশ্রীরা সব ঠিক আছে, বাহ ভাই। আমার সব করা ঠিক আছে দাদা। ঠিক আছে ভাই, বাহ, অনেকেরই সব করা ঠিক আছে। মাথায় রাখবি কিন্তু একটা কথা, এই যে তোদের পুরো ব্যাচটা আছে, আমি জানি না কতজন আছে, মেবি 60 সামথিং আছে, এই 60 জনের মধ্যে কিন্তু ভাই অন্তত 25 থেকে 30 জনকে আমি জাস্ট একটা টার্গেট বেঁধে দিচ্ছি, মোটামুটি 30 জন, আমি 30 জন কম বলে ফেললাম, মোটামুটি ধর 30 থেকে 40 জন 95 তুলতেই হবে ভাই, 95 তুলতেই হবে, যেন অস্বাভাবিক রকম রেজাল্ট একটা দিতে পারি। আর মনে আছে তো 23 খানে 100 আছে, 23টা 100 কে 33, 43, 50, মানে 27 খানা বাড়াতে হবে। আমি জানি এটা একটু অস্বাভাবিক ব্যাপার, কিন্তু টার্গেটটা আমি রেখেছি যেন 50টা হয়ে যায় 100, দেখা যাক কত পর্যন্ত যেতে পারি। ঠিক আছে, তোকে যা দেওয়ার আমি দিয়ে দেবো ভাই, বাকি তোকে পড়তে হবে। চল নেক্সট,
এগুলো সব হয়ে গেল, তার মানে আমরা হাইড্রোকার্বনের নামকরণ শিখে গেলাম। এইবার আমরা একটুখানি দেখবো হাইড্রোকার্বন মূলক ব্যাপারটা কি। এই যে হাইড্রোকার্বন মূলক, এই যে পুরো বিষয়টা আছে বা জৈব মূলক যেটাকে বলে, সেইটা কি করে তৈরি করতে হয় মন দিয়ে শোনো। তুমি যে কোনো অ্যালকেন নিয়ে নাও, অ্যালকেন, যে কোনো অ্যালকেন, ওই অ্যালকেন থেকে তোমাকে একটা হাইড্রোজেন কমিয়ে দিতে হবে। কেমন দাদা, খেয়াল করে দেখ। আজকে ধর আমি CH4 নিয়ে নিলাম, CH4 এর নাম কি, মিথেন। তুই কি করবি বল, মিথেন থেকে একটা হাইড্রোজেনকে কমিয়ে দিবি। দাদা একটা হাইড্রোজেন কমিয়ে দিলে তো हम लोगों के पास 3টে হাইড্রোজেন রয়ে যাবে। বললাম একদম। তো তুই 3টে হাইড্রোজেন বসা। দেখ তুই যদি একবারে গরু না হোস, তুই এইটুকু বুঝতে পারছিস যে একটা কার্বনের একটা হাত পড়ে রয়েছে, কারণ কার্বনের 4টে হাত আছে। একটা হাইড্রোজেন বার করলে একটা হাত কোথায় যাবে, হাত তো সমেত কেটে নিয়ে চলে যেতে পারে না, ওই চোরচোতাটা পড়ে আছে। এইটারই নাম হয়ে গেল মিথাইল। এটাই হচ্ছে হাইড্রোকার্বন মূলক। অ্যালকেন থেকে হাইড্রোজেন বাদ দিবি, হাইড্রোকার্বন মূলক চলে আসবে। এই কেমনি এটা করে না বিটিএস গুলো, ওরকম কেস ভাই। এই আঙুল পুরো আছে, কিছুটা কেটে দিয়ে বলছে এই যে দেখো, এই যে দেখো, লাভ লাভ। চল 2 নম্বর C2H6 আছে। তুই কি করবি, তুই একটা হাইড্রোজেনকে কেটে দিবি, কেটে দিলে কি পড়ে থাকে, C2H5, একটা বন্ড। এই যে জিনিসটা পড়ে আছে এইটার নাম হয়ে গেল ইথাইল, কারণ এটার নাম কি ছিল, ইথেন, ইথ প্লাস এন, ইথেন, এই জন্য হয়ে গেল ইথাইল। এই ইথাইলের পরবর্তী কি হবে দাদা, না প্রোপাইল, CH2CH2CH3, কারণ এটা কোত্থেকে এসছে, এটা এসছে CH3CH2CH3 থেকে। তোদেরকে তো শিখিয়েছি 3টে কার্বন যুক্ত অ্যালকেন কি করে লিখতে হয়, কর্নারের গুলোকে CH3, মাঝখানে CH2, গল্প শেষ। এইটাকে কি করে লেখে দাদা, CH3CH3, এই তো গল্প। দুখানা যদি কার্বন থাকে, দুটোই সেন্ট্রালে নেই ভাই, দুটোই কর্নারে আছে, তাহলে স্বাভাবিক দুটোর মধ্যে CH3, এটা তো CH4 হয়ে গেল, এটা CH3CH2CH3 হয়ে গেল, গল্প শেষ। সেখান থেকে একটা বাদ দাও, তাহলে এটার নাম কি হয়ে গেল, এটার নাম হয়ে গেল প্রোপাইল। ডান, হাইড্রোকার্বন মূলক ডান। আচ্ছা হাইড্রোকার্বন মূলকের পরে কি আছে, কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি কি পড়তে হবে খেয়াল করবে প্রত্যেকে, এক এক করে বলছি। প্রথম যে কার্যকরী মূলকটা আমাদের পড়তে হবে সেটাকে বলা হয় হাইড্রক্সিল মূলক। এই যে হাইড্রক্সিল মূলক আছে এটাকে লেখা হয় OH দিয়ে। দাদা OH এর মধ্যে একটা ড্যাশ কেন, একটা মাইনাস কেন? বললাম আরে ভাই অক্সিজেনের যোজ্যতা 2, একটার মধ্যে একটা হাইড্রোজেন বসেছে, তো আরেকটা ফাঁকা রয়েছে, সেই ফাঁকাটাকেই দেখিয়েছি। এইটাকে কিসের জন্য ইউজ করা হয় শুনে রাখ, এটাকে অ্যালকোহল বোঝানোর জন্য ইউজ করা হয়। যখনই কোনো জায়গায় তুই অ্যালকোহল বোঝাবি লাস্টে OH দিতে হবে, ঠিক আছে। 2 নম্বর যেটা পড়তে হবে তার নাম হচ্ছে ফরমাইল। এই যে ফরমাইল আছে, ফরমাইলটাকে লেখা হয় হচ্ছে CHO দিয়ে। দাদা CHO কেমন দেখতে হয়, আমি কিন্তু বলছি CHO, নট COH। COH কেউ লিখবে না, CHO লিখবে। CHO কেমন করে দেখাতে হয় দাদা, এই যে কার্বনের সঙ্গে ডাবল বন্ডে অক্সিজেন, একটা হাইড্রোজেন, এই জন্যই তো একটা বন্ড ফাঁকা থাকে, ঠিক আছে। এইটাকে কিসের জন্য ব্যবহার করা হয়, এটাকে ব্যবহার করা হয় অ্যালডিহাইড বোঝানোর জন্য। নেক্সট 3 নম্বর যেটা পড়তে হবে সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল গ্রুপটা কি, COOH। এই যে জিনিসটা আছে এটাকে দাদা ইউজ করা হয় কার্বক্সিলিক অ্যাসিড বোঝানোর জন্য। যে কোনো অ্যাসিড গ্রুপের শেষে COOH থাকে। প্রকাশ कैसे करता है, C+OH। এইভাবে কখনো তুই প্রকাশ করতে কাউকে দেখিসনি, বাট আমি তোকে এখন শিখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে করতে হয়, কারণ তুই অনেক ছোট সেই কারণে তোদেরকে দেখাই না কেউ ওরকম ভাবে, বাট তুই শিখে রাখ। চল 4 নম্বর, এই যে পুরো ব্যাচটা আছে, আমি জানি না তোরা কজন সায়েন্স নিবি, এই পুরো ব্যাচটা কেন করেছি জানিস তো, আমি চাইলে 11 থেকে শুরু করতে পারতাম, কিন্তু এই বছরের 11 শুরু করে আমি দেখেছি অনেকে 10 এর বেস ভালো না, সেই কারণে 10 এর বেসটাকে ভালো করার জন্য লাস্টের কয়েকটা মাসে মাধ্যমিক কাঁপানোর জন্য আমি এই ব্যাচটা শুরু করেছি ভাই। আমার কিন্তু এইভাবে 1000 টাকা নিয়ে 6 মাস পড়াতে কোনো লাভ নেই ভাই, বিশ্বাস কর কোনো লাভ নেই।
কোনো লাভ নেই। তুই হয়তো ভাবতে পারিস দাদা বহুত টাকা তুলে নিয়ে যায়, না ভাই, এটা ইট ইজ নট মাই প্রাইমারি প্রফেশন। আমি এটাকে এই ব্যাচটাকে তৈরি করেছি জাস্ট বিকজ আমি যাতে 11-এর মধ্যে যাওয়ার সময় 10-এর বেসটাকে ভালো করে নিয়ে যেতে পারি, আর কিচ্ছু না। 11-এ প্রচুর খাটনি হয় ভাই, নয়তো এটাই কারণ, আর কিচ্ছু নয়। চল এদিকে দেখ নেক্সট কি। আচ্ছা নেক্সট হচ্ছে দেখ তোর ইথার গ্রুপ। ইথারকে অনেক সময় অ্যালকক্সি গ্রুপও বলা হয়ে থাকে, এটাকে আমি লিখে দিচ্ছি অ্যালকক্সি। এগুলো সব পরীক্ষাতে এমসিকিউ এসিকিউতে দেবে। অ্যালকক্সি গ্রুপ, এটা ক আছে ভাই। এই অ্যালকক্সি গ্রুপ যেটা আছে সেটাকে এরকম ভাবে লেখা হয়, এটাকে কি বলা হয় বল? ইথার বলা হয়। ইথার বোঝানোর জন্য এটাকে ইউজ করতে হয়। পরেরটা কি? পরেরটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর कैसा भाई? অ্যামিন গ্রুপ। অ্যামিন গ্রুপটাকে কি লেখা হয়? লেখা হয় NH2। দাদা NH2 এর সাথে একটা কেন ড্যাশ কেন দিলে? নাইট্রোজেনের যোজ্যতা 3 হয়, দুটোর সাথে হাইড্রোজেন যুক্ত, তো আরেকটার মধ্যে ড্যাশ দেওয়া, গল্প শেষ। আচ্ছা এটা অ্যামিনকে অ্যামিন বোঝানোর কাজেই ব্যবহার করা হয়, ঠিক আছে। 6 নম্বর কিটো গ্রুপ। কিটো গ্রুপটা কেমন দেখতে হয়? এইরকম দেখতে হয়, সি ডাবল বন্ড ও। এই যে কিটো গ্রুপ যেটা আছে তার মধ্যে তুমি বলো দাদা এই দুটো আবার কি কাঁপা নাকি? না ভাই, ওই দুটোকে তুই এরকম ভাবে দেখাতে পারতিস, আমি একটু স্টাইল মেরে ওরকম ভাবে দেখিয়েছি, ঠিক আছে। এবার এই যে তোর কিটো গ্রুপটা আছে, দুটো কার্বনের মানে একটা কার্বনের সঙ্গে ডাবল বন্ডের মাধ্যমে অক্সিজেন যুক্ত, তাহলে বাকি দুটো হাত ফাঁকা, ওই জন্যই দুটো ফাঁকা হাত দেখিয়েছি। এটাকে কিসের জন্য ইউজ করা হয়? এটাকে কিটোন বোঝানোর জন্য ইউজ করা হয়, গল্প শেষ। ও বাংলাতে একটু লিখে দিন, ঠিক আছে। চলো, এই হচ্ছে সব কটা কার্যকরী গ্রুপের তোকে নাম লিখে দিলাম। নেক্সট দিন আমরা কার্যকরী গ্রুপ দিয়ে নামকরণ শিখবো, ঠিক আছে। আপাতত একটুখানি লিখে রাখ, দুটো একসাথে নামকরণ শেখালে পাগলা হয়ে যাবি, ওই জন্য আজকে নামকরণ শেখাবো না। এই কার্যকরী গ্রুপ দিয়েও নামকরণ করতে হয়, পরীক্ষাতে আসে। সবার রেডি? সবার রেডি ভাই? সবার কমপ্লিট? ওকে, বল তাহলে আমাকে একটু। দাদা আজ ভিডিওতে অনেক শর্টস কন্টেন্ট আছে, আর আমাদের এই শর্টস মেকারটা আছে নাকি ক্লাসের মধ্যে? ও আমাকে শর্টস অনেক বানিয়ে দিত আগে, ভিডিও কেটে কেটে। আমাদের একটা শর্টস মেকার আছে ভাই, ও সবসময় ভিডিও কেটে কেটে আমাকে শর্ট বানিয়ে বানিয়ে পাঠায়। আচ্ছা নেই, আচ্ছা ঠিক আছে, ওকে আমি পাঠিয়ে দেবো, ওরা কিছু শর্টস ফর্টস বানিয়ে দে একটু। ও ওকে তো পাঠানো যাবে না, আচ্ছা আচ্ছা তাও তো ঠিক। চল চল চল, ঠিক আছে। আচ্ছা আমাকে একটুখানি প্রত্যেকে এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর হোয়াটসঅ্যাপের মধ্যে লিখে দেবে আমাদের এই ধামাকা গ্রুপটার মধ্যে যে কেমন লেগেছে আজকের ক্লাসটা, সবার থেকে একটু জানতে চাইবো। এখানে লিখিস না, এই কমেন্ট গুলো স্টোর থাকে না, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই। এই পুরো ভিডিওটা তোমাদের যে লিঙ্ক গ্রুপটা আছে ওর মধ্যে স্টোর হয়ে যাবে। আমি গ্রুপটা এই যে ভিডিওটার নামও চেঞ্জ করে দেবো এক্ষুনি, অ্যাডভেঞ্চার একাডেমিজ লাইভ নয়, নামটা হয়ে যাবে অর্গানিক কেমিস্ট্রি 1। আগেরটাও দিয়েছিলাম কিন্তু তোরা হনুমান গুলো বলছিস ইকো হচ্ছে ভাই, মাইক টেস্ট করতে গেলে তো ইকো হবে, ওই কারণে বেকার বেকার ওই লাইভটাকে আমি কাটলাম তোদের জন্য। যাক ঠিক আছে, পরের দিন থেকে মাথায় রাখবি যে কোনো মাইক টেস্টিং এর সময় আমাকেও তো দেখতে হয়। যেমন ধর এই যে আমাকেও তো চেক করতে হচ্ছে যে আমার সাউন্ডটা আসছে কিনা, তো এই যে সাউন্ডটাকে চেক করতে হচ্ছে তাহলে তো ইকো হবে কিনা, তো এই যে সাউন্ডটাকে চেক করতে হচ্ছে তাহলে তো ইকো হবে, ইকো হচ্ছে, এই যে সাউন্ড হবেই তো, তাহলে তো ইকো হবে, ইকো হচ্ছে, এই যে সাউন্ড হবেই তো। সেই কারণে মাথায় রাখবে ইউটিউবে ক্লাস করালে কোনো রকম সমস্যা হয় না। ইউটিউব একটা অত্যন্ত ওয়েল অপটিমাইজড অ্যাপ, এটা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের মতো নয় ভাই, এটা একটা বড় সড়ো সংস্থার অ্যাপ। এই অ্যাপের মধ্যে সব থেকে ভালো ক্লাস হয়, অন্য কোনো প্রাইভেট থার্ড পার্টি অ্যাপে অত ভালো ক্লাস হয় না। আমরা নিজেরা অ্যাপ সিস্টেমে পড়িয়ে অভ্যস্ত। तू मेरे को मत सिखा যে कौन सा অ্যাপ सही रहेगा कौन सा অ্যাপ सही नहीं रहेगा। আমি চাইলেই একটা অ্যাপ তৈরি করে দিতে পারতাম, কিন্তু অ্যাপে অত ভালো ক্লাস হয় না ভাই। হ্যাঁ বলো, কি বলছিস? প্লেলিস্ট কি তৈরি করতে বলছিলে? হ্যাঁ প্লেলিস্ট কি হবে, তোর যে ভিডিওটা ওখানে স্টোর হলো
তুই ওই ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে তোর ভিডিওটা স্টোর হলো না, তো এই যে বলছে অঙ্কিতকেও তুই বলতে পারিস। এই যে দেখবি এখানটা একটা সেভ অপশন পাবি, তুই এই সেভ অপশনটার মধ্যে ক্লিক করলেই তুই এটাকে প্লে লিস্টের মধ্যে ইয়ে করে দিতে পারবি। ঠিক আছে, তোর একটা নিজস্ব প্লে লিস্ট বানিয়ে তুই সেভ করতে পারবি। এই যে তুই সেভ অপশনটার মধ্যে যখনই ক্লিক করবি, সেভটার মধ্যে ক্লিক করলি তোর এখানে প্লে লিস্টের অপশন খুলে যাবে। প্লে লিস্টের মধ্যে তুই প্লাস নিউ প্লে লিস্ট করবি, এখানে তুই তোর প্লে লিস্টের নাম করবি। অবশ্যই 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 যে প্লে লিস্টটা তুই বানাচ্ছিস তার ভিজিবিলিটিটাকে প্রাইভেট করে রাখবি। কোনোদিন প্লে লিস্টটাকে প্রাইভেট থেকে পাবলিক করবি না, তাহলে কিন্তু সবাই ক্লাস অ্যাক্সেস করে নিতে পারবে। কেউ প্লে লিস্ট পাবলিক করবে না। প্লে লিস্ট পাবলিক করলে কিন্তু আমি আমার এই ইউটিউবের যে ওই যে অ্যাপটা আছে স্টুডিও অ্যাপ, ওখান থেকে দেখতে পাবো ভাই। প্রাইভেট করে রাখবে সব সময়, কেউ কোনোদিন পাবলিক করবে না, সব সময় প্রাইভেট। ঠিক আছে, নিয়ে ক্রিয়েট করে দেবে, তোমার ইউটিউবের মধ্যে একটা প্লে লিস্ট চলে আসবে, যখনই ভিডিও হবে তুমি ওখানটা ওইগুলোতে স্টোর করে নেবে। কেউ কখনো কাউকে নিজের প্লে লিস্ট শেয়ার করবে না, কোনোদিন করবে না। ঠিক আছে, চলো। আর এই সমস্ত এই ভিডিও লিক করার জন্য হয়তো আমাকে অ্যাপটা বানাতে হতে পারে, কিন্তু আমি এখনো পর্যন্ত বলছি অ্যাপ বানানো এমন কিছু ব্যাপার নয় ভাই। একটা 5 বছর 10 বছরের জন্য অ্যাপের সাবস্ক্রিপশন 15,000 টাকা নেয়, মানে 15,000 টাকা দিলে 5 বছরের জন্য অ্যাপটা দিয়ে দেবে। কিন্তু ওই অ্যাপে ভাই আমি ক্লাস স্টোর করতে চাইছি না, ভীষণ রিস্কের ব্যাপার। কে কখন ক্লাস বিক্রি করে দেবে তার কোনো ঠিক নেই। ওই অ্যাপগুলো তো আর ভালো না খুব একটা, ওর তো থার্ড পার্টি অ্যাপ। ঠিক আছে, চলো চলো। আর অ্যাপে অনেক সময় কি হয় জানিস তো, সাউন্ড আগে চলে যায়, ভিডিও পরে আসে, মানে রেকর্ডেড ভিডিও দেখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। ইউটিউবে অমনি কোনোদিন হয় না। চল, আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, টাটা।